সালাম আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আহ স্যার কোথায় আপনি? আলী হোসেন আপনাকে মিস করছে। আচ্ছা, থ্যাংক ইউ আলী হোসেন। আর সবার কি অবস্থা? আচ্ছা, আলী হোসেন আমাকে মিস করছেন, কিন্তু আপনার নাম তো রাইসুল হাসান লিখা। আলী হোসেন আমাকে মিস করছেন ভালো কথা, কিন্তু নামটা কিন্তু রাইসুল হাসান লিখা। জি, ওয়ালাইকুম আসসালাম প্রিয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই ভালো আছেন? ওকে। আচ্ছা, অনেকেই হাত তুলে রেখেছেন। জি স্যার, যারা হাত তুলে রেখেছেন আমরা দুই একজনের সাথে কথা বলে আমরা একটু ক্লাসে চলে যাব, হ্যাঁ? আম, আর আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি। আপনাদের সবাই কোথায়? আপনারা সবাই কোথায়? ক্যামেরা তো কয়েকজনেরই অন করা। সবাই চেষ্টা করবেন ভিজিবিলিটি মেনটেন করার, যাতে দেখা যায় আপনাদেরকে, হ্যাঁ? আচ্ছা। আম, যারা হ্যান্ড রেজ করেছেন তাদের মধ্যে প্রথমে আছেন স্যার, আপনার ডিভাইসের নাম দেখা যায়, আপনার নামটা আসলে বোঝা যাচ্ছে না। আম, নামটা পড়তে পারছি না। তারপরে কে আছেন? পলি আক্তার। আহ, যারা হ্যান্ড রেজ করেছেন তারা একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? আপনাদের অনেক মানে আমি ইয়ে করছি আর কি, পারমিশন দিচ্ছি কথা বলার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পলি, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন? কি ভালো আছে। আপনার সাথে মনে হয় কালকে রাতেও ক্লাস হয়েছিল, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা। স্যার, আজকে আমাদের যে আরেকটা ইংলিশ ক্লাস রাত 10টা বাজে হওয়ার কথা, ওইটা কি স্যার মুকুল স্যার নিবেন? হ্যাঁ, খুব সম্ভবত মুকুল স্যার নিবেন আজকে। আমার সাথে আপনাদের এই ব্যাচের ক্লাস আর কি। ঠিক আছে, পরবর্তী ক্লাসটা হয়তো মুকুল স্যার নিবেন। ঠিক আছে। জি স্যার, এটাই জানা ছিল। ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, আলী হোসেন আর্লি আসেন বলেছে না? আর্লি এসেছিলাম, আমাদের যেহেতু অনলাইন ক্লাস, আপনাদের জুমটা অন হতে একটু দেরি হয়েছিল আপনারা জানেন, তো সেজন্য আপনাদের আমি একটু সময় দিচ্ছিলাম যাতে আপনারা জুমটা অন করে তারপরে আসতে পারেন। জি, কপিল উদ্দিন স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি স্যার, ভালো আছে। আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। কপিল, বলুন স্যার কি একটা অবস্থা? কথা, পার্সোনাল একটা কথা আছে যে। হুম হুম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। স্যার, ইংরেজিতে নিজের ফুল অ্যাড্রেস লিখুন। এরকম থাকলে কি বায়োডাটাটা লিখে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ, কি আরেকবার বলবেন, কথাটা আমি বুঝি নাই। ইংরেজিতে নিজের ফুল অ্যাড্রেস লিখুন হ্যাঁ, 5 নাম্বার লিখতে পারলে। মানে ইংরেজিতে ফুল অ্যাড্রেস আপনাকে লিখতে বলা হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি কি লিখবেন সেটা? হ্যাঁ, জি জি স্যার। বায়োডাটা কেন লিখবেন? আপনি অ্যাড্রেস লিখবেন। হ্যাঁ, এটাই তো চিন্তা করতেছি, কিন্তু আমি কিন্তু বায়োডাটা লিখে দিছিলাম। বায়োডাটা কেন লিখেছেন? আপনাকে চেয়েছে অ্যাড্রেস, আপনি বায়োডাটা কেন লিখবেন? ধরেন আপনাকে আপনাকে জিজ্ঞাসা করা হলো আপনার আপনার নাম কি, আপনি যদি আপনার A to Z সবার নাম লেখা শুরু করেন, আপনার নাম, আপনার ওয়াইফের নাম, আপনার বাবার নাম, আপনার শ্বশুরের নাম, হবে? জিনিসটা স্যার দরকার একটু নেই তো। বলেন কাইন্ডলি, এমনি কি কি লিখতে হবে? শুধু কি নাম, হ্যাঁ, অ্যাড্রেসটা লিখবেন আর কি, অ্যাড্রেসটা লিখবেন। ঠিক আছে। নাম আর ঠিকানা? হ্যাঁ হ্যাঁ, নাম আর ঠিকানা লিখলেই হবে। ঠিক আছে। এখানে নাম্বার টাম্বার, ইমেল, জেন্ডার এগুলো দিতে হবে না? আপনার না, অ্যাড্রেস দিতে গেলে এত কিছু তো দেওয়ার প্রয়োজন নাই, অ্যাড্রেসটা তো অ্যাড্রেসই, তাই না? মানে এখানে কি চাচ্ছে সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছেন? এটাতে ফুল, আমার কাছে প্রশ্ন আছে তো, ইংরেজিতে নিজের ফুল অ্যাড্রেস লিখুন, এটা 5 নাম্বার লিখতে পারলে লিখিত পরীক্ষায়। তাহলে একটু ডিটেইলে লিখতে পারেন, হয়তো আপনার অ্যাড্রেসটা যে খুব ছোট একটা অ্যাড্রেস হলে একটু ডিটেইলে আপনি লিখতে পারেন, নিজের সম্পর্কে লিখুন, আপনি নিজের সম্পর্কে একটু ডিটেইলে লিখতে পারেন, সেটা সমস্যা না। ঠিক আছে। কিন্তু যদি এটা আপনাকে শুধু জিজ্ঞাসা করা হয় আপনার অ্যাড্রেস কি, তাহলে আপনি শুধু অ্যাড্রেসটাই দিবেন। বাট এটা যেহেতু একটু ইলাবোরেটিভ কোয়েশ্চেন চাচ্ছে, তো একটু ইলাবোরেট করবেন, তাই তো? ঠিক আছে তাহলে কপিল, আমরা একটু ক্লাসে শুরু করি, হ্যাঁ? আমরা একটু ক্লাসে চলে যাই এখন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা হ্যান্ড রেজ করে রেখেছেন, আনফরচুনেটলি আমার হ্যান্ড গুলো ডাউন করে দিতে হচ্ছে। আপনারা একটু হ্যান্ডটা ডাউন করে ফেলেন, তাহলে আমার একটু সুবিধা হবে। আমরা পরে ক্লাসের পরে আবার গিয়ে কথাটা, মানে কথা বলার চেষ্টা করবো, হ্যাঁ? আপাতত আমরা ক্লাসটি একটু কনসেন্ট্রেট করি। তো চলুন আমরা ক্লাসে চলে যাচ্ছি। আজকে আপনাদের মজার দুটো টপিক আমরা পড়াবো। একটা হচ্ছে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, অপরটি হচ্ছে ট্রান্সলেশন। তো দুটো টপিকই খুব মজার, বেশ বেশ মজার, বেশ ইন্টারেস্টিং টপিক। স্যার খুব ডিপ্রেশনে ভুগতেছি কারণে। হুম। আচ্ছা সঞ্জিদা, আমরা ক্লাসে পরে ব্যাপারটা নিয়ে কথা বলবো, হ্যাঁ? ঠিক আছে।
তো যেটা বলছিলাম যে আজকের টপিকের মধ্যে দুটো খুবই গুরুত্বপূর্ণ টপিক আছে, দুটো খুবই গুরুত্বপূর্ণ ক্রুশাল টপিক যেগুলো চাকরি পরীক্ষায় প্রায় সময়ই আসে এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশন এবং ইম্পর্টেন্ট ফ্রেজ অ্যান্ড ইডিয়মস খুবই গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষা আসে আপনাদের থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষায় যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো আসে, এখান থেকে প্রশ্ন এসে থাকে। তাহলে এই জায়গার মধ্যে কি করতে হয়? আমরা দুই ভাবে এই জায়গার প্রিপারেশন নিতে পারি। একটা হচ্ছে কি যে কতিপয় কিছু ট্রান্সলেশন বা ফ্রেজ এন্ড ইডিয়মস মুখস্থ করে, আরেকটা হচ্ছে কি বুঝে বুঝে যে কোনোটা মানে এমন ভাবে একটাকে সলভ করা যাতে এই রিলেটেড যা আসুক আমি পারবো, এইভাবে প্রিপারেশন নেওয়া। এবং আমরা সেই কাজটাই করব যে আমরা বুঝে বুঝে একটা জিনিস এমন ভাবে ট্রান্সলেট করব, এমন ভাবে ফ্রেজ এন্ড ইডিয়মস পড়বো যাতে করে আজকের পর থেকে যে কোনো এই রিলেটেড যে কোনো সেন্টেন্স আসুক বা আমার পরীক্ষায় যেই সেন্টেন্সই আসুক না কেন আমি যেন ট্রান্সলেশনও করতে পারি, ফ্রেজ এন্ড ইডিয়মসও করতে পারি। এখন কথা হচ্ছে যে ট্রান্সলেশন হচ্ছে বঙ্গানুবাদ বা অনুবাদ আর কি, আর কি বলে ফ্রেজ এন্ড ইডিয়মস হচ্ছে কি কোন একটা কিছুর কি বলে যে আপনার ফ্রেজ প্রবাদ প্রবচন থাকে না, এই প্রবাদ প্রবচন জাতীয় কোনো কথাগুলোর সেগুলোকে আপনি এক কথায় কি বলতে পারেন, এই জাতীয় জিনিসগুলো। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি, সাউন্ড কম হচ্ছে, আচ্ছা আমি একটু দেখছি, আমাকে একটু সময় দিবেন। আচ্ছা এখন দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা, এখন দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা, সাউন্ড কি এখন গুরুত্বপূর্ণ, মানে সাউন্ড কি এখন ক্লিয়ার? ওকে, সাউন্ড ক্লিয়ার। তো যেটা বলছিলাম যে আজকে আপনাদের যে ইম্পর্টেন্ট ট্রান্সলেশন এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, আমরা ট্রান্সলেশন এমন ভাবে পড়বো যাতে একটা সেন্টেন্স থেকে আমরা 10টা সেন্টেন্স বানাতে পারি, এমন ভাবে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস একটা মুখস্থের জায়গা যেখানে হাজার হাজার পড়লেও কমন পড়ে কিনা সন্দেহ আছে, বাট আমি কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়মস কিভাবে আসলে গুরুত্বপূর্ণ, কিভাবে আসলে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস পড়তে হয় সেই টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন প্রথমেই চলে যাচ্ছি, এই দুটো জিনিসের ট্রান্সলেশন এবং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস যখন আপনি করছেন এই দুটো জিনিসের বেসিক মানে যে জিনিসটা বা বেসিক কথা, সেই বেসিক কথা কিন্তু একটাই, সেটা কি শব্দার্থ না গিয়ে ভাবার্থে যেতে হবে। আমরা সচরাচর কি করি, যে কোনো একটা শব্দ দেখে সেটা শব্দার্থ চিন্তা করি, খেয়াল করে দেখবেন আমরা যখন ট্রান্সলেট করি একটা সেন্টেন্স কিন্তু আছে, একটা ওয়ার্ড কিন্তু আসে, ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস, কুকুর বিড়াল, ক্যাটস অ্যান্ড ডগস কি কুকুর বিড়াল, শাব্দিক অর্থ করতে গেলে কিন্তু এটার অর্থ কি হয়, মুষলধারে। তো এই জাতীয় কথাটা যেহেতু ক্যাটস অ্যান্ড ডগস এর ভাবার্থ হচ্ছে মুষলধারে, ট্রান্সলেশন ব্যাপারটা সেটাই যে এমন ভাবে ট্রান্সলেশন করতে হবে যাতে করে সেই সেন্টেন্সের ভাবার্থটা প্রকাশ পায়, শব্দার্থ না। কারণ অনেক শব্দ আছে যেটা শব্দার্থ দিয়ে ট্রান্সলেট আসলে হয় না। ট্রান্সলেট হচ্ছে কি যে একটা ভাষায় যেই ভাবটা প্রকাশ করে ওই শব্দগুলো দিয়ে সেই ভাবটা আমার নিতে হবে। এবং ট্রান্সলেশনের ক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কি ক্রিয়ার কাল কোন টেন্সে আছে, টেন্সটা গুরুত্বপূর্ণ, এবং আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি ভাবার্থ। ঠিক আছে, ভাবার্থ এবং ক্রিয়ার কাল এই দুটো জিনিস গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন যদি আমরা একটু যাই যে ট্রান্সলেশনের কিছু
গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন যেগুলো আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা থেকে শুরু করে প্রাইমারি থেকে শুরু করে যেসব পরীক্ষার মধ্যে বেশি এসেছে সেই ট্রান্সলেশন গুলো নিয়ে আমরা কিছু কথা বলবো, এবং সেই ট্রান্সলেশন গুলো যখন আমরা পড়বো আমরা চেষ্টা করব এমন ভাবে ট্রান্সলেশনটা পড়ার যাতে এই সংক্রান্ত আরো যত প্রকারের ট্রান্সলেশন আসতে পারে এটা নিয়ে সেই মানে এই সেন্টেন্স রিলেটেড আরো যত প্রকারের। আচ্ছা স্যার, আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাস হয়নি। আচ্ছা আপনারা একটু সার্ভিসে ফোন দিয়ে বলবেন, এটা আসলে আমার কাছে মানে এটা টিচাররা আসলে ডিল করে না আপনাদের যে ক্লাসগুলো। আপনি একটু সার্ভিসে ফোন দিয়ে বলবেন যে আমাদের এই ক্লাস হয়নি, তারা অবশ্যই ম্যানেজ করে দিবে। তো যেটা বলছিলাম যে ট্রান্সলেশনের ব্যাপারটা হচ্ছে ট্রান্সলেশন আমরা এমন ভাবে পড়বো যেটা হচ্ছে কি একটা ট্রান্সলেশন দিয়ে আমরা যেন অনেকগুলো সেন্টেন্সকে ট্রান্সলেট করতে পারি সেভাবে আমরা পড়বো প্রথমত। এখন কথা হচ্ছে যে ট্রান্সলেশন গুলো কিন্তু সচরাচর পরীক্ষার মধ্যে এমন ভাবে এসে থাকে, যেগুলো পরীক্ষায় আসে সচরাচর সেই জাতীয় কথাগুলো, প্রবাদ প্রবচন জাতীয় কথাগুলো বেশি এসে থাকে পরীক্ষায়। দেখা গিয়েছে অ্যানালাইসিস করে আমরা দেখতে পেরেছি যে প্রবাদ প্রবচন জাতীয় কথাগুলো ট্রান্সলেশন হিসেবে পরীক্ষার মধ্যে বেশি এসে থাকে। তাহলে সেইগুলো তো আমরা জানবই, এবং তার পাশাপাশি যেসব সেন্টেন্স গুলো আমরা পাচ্ছি সেই সেন্টেন্স গুলো এই লেকচার আগে একবার হয়েছিল সম্ভবত, আপনি দিয়েছেন। আচ্ছা এই আমি কি ট্রান্সলেশনের ক্লাস আপনাদের নিয়েছি একটু বলেন তো আমাকে। ট্রান্সলেশনের ক্লাস কি হয়েছে? কেউ একজন হ্যান্ড রেজ করে আমাকে বলবেন। আবার কে বলছে যে হয়েছিল? জি পলি, হয়েছিল? না স্যার, আমাদের হয়নি, হয়তো বা এটা অন্য ব্যাচের হয়েছে, আর এখানে কম্বাইন্ড ব্যাচ অ্যাড করা হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে যাদের হয়েছে তারা আপনারা যদি পরবর্তীতে মানে আবার যদি করতে চান করে নেন, বাট যাদের হয়নি তাদেরটা তো আমার করতে হবে। ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটি করি। ঠিক আছে, যেটা বলছিলাম যে এই যে ট্রান্সলেশনের ব্যাপারটা, একটা সেন্টেন্সকে কিভাবে কয়েকটা সেন্টেন্সে নিয়ে যাওয়া যায় সেটা যদি আমরা একটু দেখি। দেখেন তো, বলা হচ্ছে চকচক করলেই সোনা হয় না। এটার ইংরেজি কি? খুবই গুরুত্বপূর্ণ, খুবই অনেক পরীক্ষায় আসে। চকচক করলেই সোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখানে গ্লিটার্স কি? চকচক করছে এমন বোঝানো হয়, তাই তো? চকচক করছে, তার মানে গ্লিটার্স এর অর্থ কি? চকচক করে। এবং অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই কথাটা অবশ্যই একটা মানে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন, এবং যেটা পরীক্ষায় চাকরি পরীক্ষায় প্রচন্ড পরিমাণে এসে থাকে। তাহলে চকচক করলেই শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এখন এটাকে যদি আমি অন্যভাবে নেই, অন্যভাবে নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? কারণ চকচক করলে শোনা হয় না এটাই আসে, এছাড়া আর কোনো কিছু। চকচক করলেই ডায়মন্ড হয় না, এটা যদি বলেন এটা কিন্তু প্রবাদটা না। প্রবাদটাই এটা যে চকচক করলেই শোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এটাই আসলে চাকরি পরীক্ষা এসে থাকে। সো এটাকে নিয়ে আমাদের আর বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। এরপরে যদি যাই, মানুষ একা বসবাস করতে পারে না। মানুষ একা বসবাস করতে পারে না, এগুলো কিন্তু অবশ্যই লিখে নিবেন আপনারা। এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই চাকরি পরীক্ষা এসেছে। একটা একটা করে লিখে নিবেন। যখন বলছে মানুষ একা বসবাস করতে পারে না, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। অ্যালোন মানে কি? একা। লিভ মানে কি? বসবাস। এবং নো ম্যান মানে কোনো মানুষই একা বসবাস করতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা বলি যে কোনো মানুষ একা বসবাস করতে পারে না, নো ম্যান ক্যান লিভ অ্যালোন। এখন যদি আপনি বলেন এই সেন্টেন্সটাকে, আপনি বলবেন যে আমি একা বসবাস করতে পারি না, আই ক্যান নট লিভ অ্যালোন। ঠিক আছে, নো ম্যান দিয়ে কিন্তু এখানে একা বসবাস করতে পারে না যে বোঝাচ্ছে, নো ম্যান দিয়ে কিন্তু একটা নেগেটিভে নিয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে যদি বলা হয় যে আমি একা বসবাস করতে পারি না, আই ক্যান নট লিভ অ্যালোন, সে একা বসবাস করতে পারে না, হি ক্যান নট লিভ অ্যালোন, তুমি একা বসবাস করতে পারো না, ইউ ক্যান নট লিভ অ্যালোন। এই যে কথাটা, আচ্ছা ক্লাসটা আগে যারা করেছেন তারা মানে তারা যদি করতে চান আবার করতে পারেন, এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলেছি। হ্যাঁ, যে ক্লাসটা আগে যারা করেছেন তারা করতে চাইলে করতে পারেন, আর যদি না করতে চান সেক্ষেত্রে আপনারা একটু পড়ালেখা করেন, যেহেতু আপনাদের পরীক্ষা কাছাকাছি চলে আসছে। আমি খুব একটা বলবো না ক্লাসটা মানে করে সময়টা নষ্ট করার খুব একটা প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না, বাট যদি করতে চান সেক্ষেত্রে করতে পারেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম যে নো ম্যান ক্যান লিভ অ্যালোন, এখানে যদি আমরা বলি যে মানুষ একা বসবাস করতে পারে না, ইউ ক্যানট লিভ অ্যালোন, তুমি একা বসবাস করতে পারো না, এই জাতীয় কথাগুলো। ঠিক আছে, এরপরে যদি আমি যাই, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক। তাহলে এই যে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক কথাটা বলছে, টুক হিম টু টাস্ক মানে কি? টুক হিম টু টাস্ক মানে তিরস্কার করা। এটা আমরা যদি আলাদা একটু করে লিখে নেই তাহলে অন্য যে কোনো সেন্টেন্সে এটাকে ব্যবহার করা যাবে। টুক হিম টু টাস্ক,
এটার অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা, কাউকে তিরস্কার করা। টুক হিম টু টাস্ক হচ্ছে কাউকে তিরস্কার করা। এখন যদি আমি বলি যে কাউকে তিরস্কার করার কথা বলা হচ্ছে টুক হিম টু টাস্ক, ঠিক আছে, তারপরে যদি আমরা বলি যে এটা যদি কাউকে তিরস্কার না করে আমি যদি বলি মানে একটা নির্দিষ্ট মানুষের কথা বলি, ফর এক্সাম্পল ধরেন যে আমার ক্লাসে কে আছেন, আমি ধরেন বলছি জিহান, জিহান, জিহানকে কেউ একজন আপনার করছে, তিরস্কার করছে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি যে জিহান ওয়াজ টেকেন টু টাস্ক, মানে তাকে তিরস্কার করা হচ্ছে, বা কাউকে যদি তিরস্কার করা হয় সেক্ষেত্রে বলা যেতে পারে জিহান ওয়াজ টেকেন টু টাস্ক। তাহলে এটা কি লিখতে পারি যে সামওয়ান যদি কারোর কথা যদি বলা হয়, ফর এক্সাম্পল আমি যদি আমার কথাই বলি, আমার কথাই যদি বলি যে সজল ওয়াজ টেকেন টু টাস্ক, মানে আমাকে তিরস্কার করা হচ্ছে। দেখেন টুক হিম টু টাস্ক, এটা হচ্ছে কাউকে তিরস্কার করা, যখন একজন মানুষকে তিরস্কার করা হবে সেটা প্যাসিভ সেন্সে গিয়ে ভার্বের সাথে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে সেটা হয়ে যাচ্ছে টেকেন টু টাস্ক। অনেকেই সজল নাম কার মনে করছেন, সজলটা আমারই নাম, আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না, ঠিক আছে, জাহিদ প্লাস সজল আর কি, দুটোই আমার নাম। তো যেটা বলছিলাম যে সামওয়ান যখন বলছে টেকেন টু টাস্ক, সেটা হচ্ছে কি তিরস্কার করা, তার মানে টেকেন টু টাস্ক আমরা বুঝে গেলাম। এখন এই জাতীয় যে কোনো সেন্টেন্সে বা এই শব্দটি যে কোনো সেন্টেন্সে যদি আসে সেটা আমরা অবশ্যই রিলেট করে ফেলতে পারবো। এরপরে যদি যাই, তাকে তিরস্কার করা হয়েছিল, এই যে পরের সেন্টেন্সটাই, তাকে তিরস্কার করা হয়েছিল, সেটা কি, তাকে কি তিরস্কার করা হয়েছিল? সেই ক্লাসটা আমাদের মেঘনা ব্যাচে স্পেশাল লাইফ ক্লাসে নিয়েছিলেন একটা বিষয় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, সমস্যা নেই। তো যেটা বললাম যে কাউকে যদি তিরস্কার করা হয়, হি ওয়াজ টেকেন টু টাস্ক, কাউকে যদি কেউ তিরস্কার করে সেক্ষেত্রে টেকেন টু টাস্ক মানে কাউকে তিরস্কার করা, যেটা আমি বললাম যে আই ওয়াজ টেকেন টু টাস্ক, বা জাহিদ ওয়াজ টেকেন টু টাস্ক, সজল ওয়াজ টেকেন টু টাস্ক, এই জাতীয় সেন্টেন্স গুলো এভাবে হতে পারে। এরপর যদি বলি সে ধূমপান ছেড়েছে, হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, এখানে কেউ যদি ধূমপান ছেড়ে দেয় তাহলে গিভেন আপ, গিভ আপ জিনিসটা কি, কোনো কিছু পরিত্যাগ করা। গিভ আপ অর্থ কি, গিভ আপ অর্থ হচ্ছে পরিত্যাগ করা, গিভ আপ অর্থ হচ্ছে পরিত্যাগ করা। তাহলে এখন যদি আমরা বলি গিভ আপ কথাটার অর্থ যদি পরিত্যাগ করা হয়, যে কোনো কিছু পরিত্যাগ করার ক্ষেত্রে যদি আমরা এটা বসাতে পারি না? আচ্ছা, খেলা কে দেখছেন, খেলা কি বাংলাদেশ নেমেছে, ব্যাটিং এ নেমেছে? আমাকে খেলার স্কোরটা একটু আপডেটেড করতে থাকবেন তো, কমেন্ট করে দেখি কে খেলা দেখছে। আজকে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের কিন্তু খেলা হচ্ছে, যদিও খুব বাজে অবস্থা বাংলাদেশে আনফরচুনেটলি, বাট স্টিল কেউ যদি খেলা দেখেন আমাকে স্কোরটা জানাবেন। যদি আউট হয়ে যায় তাহলে জানানোর দরকার নেই, মন খারাপ হবে, ভালো করলে জানাবেন, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে টেকেন টু টাস্ক যখন বলছি, কেউ যখন বলছে যে সামওয়ান ওয়াজ টেকেন টু, ও আচ্ছা, ধূমপান ছেড়ে দিয়েছে, হি হ্যাজ গিভেন আপ স্মোকিং। এখন যদি আমি বলি, হ্যাঁ ব্রেক চলছে না, তার মানে এখন যদি আমি বলি যে যে কোনো কিছু একটা ছেড়ে দিয়েছে, এখন গিভেন আপ স্মোকিং না হয়ে যদি আমি বলি যে সামওয়ান হ্যাজ গিভেন আপ ইটিং, সে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। তারপর আমি যদি বলি সামওয়ান হ্যাজ গিভেন আপ ড্রিঙ্কিং, সে পানি খাওয়া ছেড়ে দিয়েছে। সামওয়ান হ্যাজ গিভেন আপ কি রিডিং, সেটাও কি পড়ালেখা ছেড়ে দিয়েছে। এখন আপনাদের জন্য যদি সব থেকে উপযোগী একটা সেন্টেন্স বলি, সেটা কি হতে পারে? সেটা হতে পারে যে সে পড়ালেখা ছেড়ে দিয়েছে, পড়ালেখা ছেড়ে দিয়েছে। এটাকে ট্রান্সলেট করেন তো, পড়ালেখা ছেড়ে দিয়েছেন, কে ছেড়ে দিয়েছেন বলেন, কে ছেড়ে দিয়েছেন, হ্যান্ড রেজ করবেন। কে ছেড়ে দিয়েছেন আপনারা? কেউ ছেড়ে দেন নাই, তাহলে দেখি তো কে এটা করতে পারেন ট্রান্সলেটটা। আয়শা সিদ্দিকা ছেড়ে দিয়েছেন, হ্যান্ড রেজ করেছেন। আয়শা সিদ্দিকা শুনতে পাচ্ছেন? আহা, হ্যাজ হি হ্যাজ গিভেন আপ স্মোকিং না, হি ওয়াজ হবে কেন? হি হ্যাজ গিভেন আপ স্টাডিং বা হি হ্যাজ গিভেন আপ রিডিং, ঠিক আছে, সে পড়ালেখা ছেড়ে দিয়েছে। হি হ্যাজ গিভেন আপ রিডিং। কিন্তু 100% শিওর থাকেন এই সেন্টেন্সটা দিবেন আপনাদের পরীক্ষা, 100% শিওর থাকেন। এটা যদি দেয় তাহলে হচ্ছে কি আপনাদের না পড়ালেখা না করার জন্য মোটিভেট করা হবে, এটা এটা দিবে না। আপনাদের যেটা দিতে পারে সেটা হচ্ছে কি হি হ্যাজ গিভেন আপ স্মোকিং, কেউ যখন কোন একটা
বাজে অভ্যাস ছেড়ে দিয়েছে। ফর এক্সাম্পল, কেউ যদি আপনার মদ খাওয়া ছেড়ে দেয়, বলতে পারে হি হ্যাজ গিভেন আপ ড্রিঙ্কিং, তাই তো? হি হ্যাজ গিভেন আপ ড্রিঙ্কিং। আবার যদি বলি হি হ্যাজ গিভেন আপ ড্রিঙ্কিং, আমি যদি বলি যে কেউ এখন মনে করেন মিথ্যা বলা ছেড়ে দিয়েছে, হি হ্যাজ গিভেন আপ লাইং। সে মিথ্যা বলা ছেড়ে দিয়েছে, তাই তো? তার মানে এই জাতীয় কথাগুলো একটা সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি। এটা কি হয়েছে? সবগুলো লিখেছেন এখানকার? একটা সেন্টেন্স দিয়ে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্সকে বানানোর চেষ্টা করছি, খেয়াল করবেন। ডান। আচ্ছা, তারপরে যদি যাই আমরা, তুমি কি কখনো বিদেশে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড? তুমি কি কখনো বিদেশে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু অ্যাব্রড। এখন যদি তুমি কি কখনো বিদেশে গিয়েছো না বলে বলে তুমি কি কখনো ইংল্যান্ডে গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু ইংল্যান্ড? তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা? তুমি কি কখনো সাউথ আফ্রিকায় গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু সাউথ আফ্রিকা? তুমি কি কখনো কি বলে যে ধরেন যে কোনো জায়গা, আপনার কোন একটা পছন্দের জায়গা, চিড়িয়াখানায় গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু চিড়িয়াখানা? আবার এটা এটা কিন্তু মনে করবেন না যে আমার পছন্দের জায়গা চিড়িয়াখানা, আমার পছন্দের জায়গা মোটেই চিড়িয়াখানা না। হ্যাভ ইউ এভার বিন টু চিড়িয়াখানা বা হ্যাভ ইউ এভার বিন টু কি বলে যে শিশু পার্ক? এই জাতীয় যে কোনো একটা কথায় আপনি যখন বলছেন, এই জাতীয় কথাগুলো কিন্তু হ্যাভ ইউ এভার বিন টু বলে দিলে সেই জায়গাটাই হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে এটার ফরম্যাটটা যদি বোঝেন, তাহলে আমি যদি বলি একটা সেন্টেন্স, একটু খেয়াল করবেন যে তুমি কি কখনো ধরেন কোথায় বলবো, তুমি কি কখনো খেলা দেখতে গিয়েছো বা মাঠে গিয়েছো? ক্রিকেট মাঠে গিয়েছো? তুমি কি কখনো ক্রিকেট মাঠে গিয়েছো? এটা তাহলে কি হবে? ফরম্যাটটা যদি বোঝেন বলেন তো। স্যার, আপনার পছন্দের জায়গা কোনটা? আমার পছন্দের জায়গা অনেক আছে। আচ্ছা, হ্যাভ ইউ এভার বিন টু ক্রিকেট ফিল্ড? এক্স্যাক্টলি, ভেরি গুড, প্রণব মজুমদার পেরেছেন। হ্যাভ ইউ এভার বিন টু ক্রিকেট ফিল্ড? হ্যাভ ইউ এভার বিন টু ক্রিকেট ফিল্ড? হ্যাভ ইউ এভার বিন টু ক্রিকেট ফিল্ড? তার মানে তুমি কি কখনো এই জায়গায় গিয়েছো নাকি, এই জাতীয় সেন্টেন্সের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সেন্টেন্সের কথা আমরা বলতে পারি, তাই তো? যে কোনো জায়গায় যে কোনো সেন্টেন্স আমরা এভাবে বসাতে পারি। তাহলে হ্যাভ ইউ এভার বিন টু বললে আমি যে কোনো জায়গাকে রিলেট করতে পারি। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ইংরেজি ড্রিজলিং। এবং যখন সকাল থেকে একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, সেই নির্দিষ্ট সময়টা কি? সিন্স। আপনারা জানেন সিন্স এবং ফরের যে পার্থক্যটা, একটা নির্দিষ্ট সময়কে যখন একটা নির্দিষ্ট সময়কে যখন বলা হচ্ছে তখন সিন্স হয়ে যায়, তাই তো? যখন বলা হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, হ্যাজ বিন কেন হলো? ইট হ্যাজ বিন ড্রিজলিং কেন হলো? কারণ সকাল থেকে এখন পর্যন্ত চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা মানে নিকট অতীতে শুরু হয়েছে এবং এখনো যে কাজটা চলছে সেই কাজটা কি হয়ে যায়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। আচ্ছা, এটা তো গেল ড্রিজলিং। ড্রিজলিং না হয় বৃষ্টি পড়ছে। এখন আমি যদি বলি সে সকাল থেকে পড়ালেখা করছে, একই একই টাইপের একটা সেন্টেন্স, যে সে সকাল থেকে পড়ালেখা করছে। না, পড়ালেখা কি রেইনিং নাকি? কি বলে? রিডিং, হ্যাঁ। না, ইট হ্যাজ বিন রিডিং না তো, হি হ্যাজ বিন রিডিং। হ্যাঁ, এক্স্যাক্টলি, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। তাহলে এটা আমরা যদি একটু লিখে ফেলি যে সে সকাল থেকে পড়ালেখা করছে, সে সকাল থেকে পড়ালেখা করছে, সে সকাল থেকে পড়ালেখা করছে। হি হ্যাজ বিন, খেয়াল করে দেখবেন একটা জিনিস, সকাল থেকে নিকট অতীত থেকে চলে এখনো চলছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং।
এখন আপনি যেই সময়ই বলেন না কেন, যেটাই বলেন না কেন, এই সেন্টেন্সের ফরম্যাটে কিন্তু 2 বল 4 রান। আচ্ছা, ভেরি গুড সাদ, থ্যাংক ইউ। তারপরে যদি বলি যে আচ্ছা 2 বলে 2-4 মেরেছিস, আবার তো দেখতে ইচ্ছা করছে 3টা 4। আচ্ছা এইসব বলবেন না, থাক থাক, এখন বলার প্রয়োজন নাই, তারপরে আমার কনসেন্ট্রেশন চলে যাবে, ঠিক আছে? তো যেটা বললাম যে সে বিদেশে গিয়েছে, হ্যাভ ইউ, এটা তো আমরা করেছি। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এই ড্রিজলিং এর সাথে যখন আমরা রিডিং করছি, এখানে ইট হ্যাজ বিন হলো না কেন? কেননা কেউ করছিল, হি করছিল, তাই তাহলে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। এই জাতীয় সেন্টেন্স গুলো আমরা এভাবে করতে পারি। এরপরে যদি দেখি, সে আমার মনের মতো লোক, হি ইজ আ ম্যান আফটার মাই হার্ট। আচ্ছা, কে মেরেছে মহিবুল, একটু জানাবেন কে মেরেছিল 3টা 4, একটু জানাবেন, হ্যাঁ? তো যখন বলছি যে, আর আপনারা দেশপ্রেম থাকতে হবে, ঠিক আছে? লিটন দাস না, দেশপ্রেম থাকতে হবে। যেই জায়গায় যায়, যে কে 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 জানি বলছে যে স্যার আজকে জিতবে না, আমি হলাম সেই বাঙালি যে 6 বলে যখন 37 রান লাগে, তখন আমি চিন্তা করি যে জেতা সম্ভব। 6 বলে 6টা 6 মেরে দিবে, তারপরে ড্র হয়ে যাবে, সুপার ওভার হবে, সুপার ওভার হলে তারপরে 1 রান আমরা, মানে সুপার ওভারে আমরা জিতে যাব, সেইভাবেও আমি কল্পনা করি, ঠিক আছে? তো আশা কখনো হারানো যাবে না। তো যেটা বললাম যে এখানে বলা হচ্ছিল যে হি ইজ আ ম্যান আফটার মাই হার্ট। এই যে ম্যান আফটার মাই হার্ট, সে আমার মনের মতো লোক। এখন যদি আমি বলি যে শি ইজ আ ম্যান আফটার মাই হার্ট, আচ্ছা ইটস ওকে নিশি, আমি করবো না। তো যেটা বললাম যে হি ইজ আ ম্যান আফটার মাই হার্ট, এখানে এখানে যদি ম্যান না হয়, এখানে যদি অন্য কিছু হয়, ধরেন হি ইজ দ্য পার্সন আফটার মাই হার্ট, বা ধরেন যে কোনো একটা কিছু বললো যে আপনার পছন্দের একটা খাবার, দিস ইজ দ্য ফুড আফটার মাই হার্ট। বা আপনি ধরেন বলেন যে একটা পছন্দের জায়গা, দিস ইজ দ্য প্লেস আফটার মাই হার্ট। তো এই জাতীয় জিনিসগুলো আপনি একটা সেন্টেন্সের সাথে কিন্তু অনেকগুলো রিলেট করতে পারেন। যে সে আমার মনের মতো লোক, হি ইজ আ ম্যান আফটার মাই হার্ট, সে আমার মনের মতো লোক। এটাকে যদি আমরা বলি যে সে আমার মনের মতো লোক না হয়ে সে আমার মনের মতো নারী, শি ইজ আ ওম্যান আফটার মাই হার্ট, শি ইজ আ গার্ল আফটার মাই হার্ট, আমরা কিন্তু দিয়ে দিতে পারি। তারপরে সে কলেরায় মারা গিয়েছে, হি ডাইড অফ কলেরা, সে কলেরায় মারা গিয়েছে। এখানে কলেরা যদি না হয়, যক্ষা যদি হয়, হি ডাইড অফ যক্ষা। এখানে যদি বলা হয় কি কলেরা না হয়ে যদি অন্য, যক্ষা না হয়ে যদি ক্যান্সার হয়, হি ডাইড অফ ক্যান্সার। এবং ডাইডের সাথে অফ যে একটা রোগে, এটা আশা করছি সবার মনে আছে। মনে আছে কি, একটু বলেন তো আমাকে দেখি, আমি একটু গ্যালারি মোডে যাই, তারপরে সবাই একটু ইশারা করবেন। মনে আছে ডাইডের পরে কি কেন অফ হয়, বা কখন কি হয়, মনে আছে কি আপনাদের? ওকে, ভেরি গুড। আচ্ছা, সে আমার মনের মতো শিক্ষক, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা একটু লিখে ফেলেন যে ডাইড আফটার, মানে কি বলে, ডাইড যখন অফ বলছে তার মানে একটা রোগে মারা গিয়েছে, তাই তো? তার মানে ডাইড অফ হচ্ছে একটা রোগে মারা গিয়েছে। ভেরি গুড। ওকে, এরপরে যদি যাই তারপরের সেন্টেন্সটায়, সেখানে কি বলা হয়েছে যে সে সাঁতার দিয়ে নদী পার হলো। কেউ যদি সাঁতার দিয়ে নদী পার হয়, সেক্ষেত্রে সুইমিং অ্যাক্রস হয়ে যায়, সুইমিং অ্যাক্রস, সাঁতার দিয়ে। এখানে সুইমিং এর সাথে অ্যাক্রস হলো কেন? কোনো কিছু পার হওয়ার ক্ষেত্রে কিন্তু থ্রো বসে, অ্যাক্রসও বসে। যদি বলেন যে হি ওয়াজ পাসিং থ্রো দ্য জঙ্গল, সেটাও হতে পারে। হি ওয়াজ পাসিং অ্যাক্রস দ্য জঙ্গল, সেটাও হতে পারে। যদি দৌড় দেয় তাহলে অ্যাক্রস, আর যদি মানে দৌড় না দেয়, ধীর গতিতে চলে, সেক্ষেত্রে থ্রো হয়। সেজন্য দেখেন, সাঁতার কি কেউ ধীরে কাটবে? আপনি কি সাঁতার কাটতে গিয়ে 1 হাত দিয়ে তারপর একটু কফি খেয়ে তারপরে আরেক হাত দিবেন? জীবনেও না। সাঁতার যদি 1 হাত দিয়ে আরেক আরেক হাতে কফি খেতে যান, নিচে পড়ে যাবেন। তো সেজন্য দ্রুত গতিতে আপনার সাঁতার দিতে হবে, এবং সেজন্য সোয়াম অ্যাক্রস, দ্রুত গতি যদি বলা হয়, সোয়ামের পরে অ্যাক্রস, মানে দ্রুত গতি বোঝাতে গেলে অ্যাক্রস, এবং যদি গতি আউট হয়ে গেল, আর যদি গতি কম হয় তাহলে থ্রো। দ্রুত গতি বোঝাতে, দ্রুত গতি বোঝাতে অ্যাক্রস, এবং কম গতি বোঝাতে থ্রো। ঠিক আছে, দ্রুত গতি বোঝাতে আহ হ্যাঁ, এটা ঠিক।
আহ আজকে যদি বাংলাদেশ জিতে, আপনি দেখবেন আজকে আজকে বাংলাদেশ একমাত্র জিততে পারে যদি আজকে ওই যে তাওহিদ হৃদয় ছেলেটা আছে না, সে যদি ভালো খেলে তাহলে জিততে পারবে। কারণ ও ও খুব স্ট্রাইক রোটেট করে খেলতে পারে, খুব ভালো খেলতে পারে ছেলেটা। এছাড়া যেগুলো আছে এগুলো আসলে স্ট্রাইক রোটেট। আর লিটন দাসও ভালো খেলে। লিটন দাসও ভালো খেলে। এই দুইজন যদি খেলে তাহলে জিতা সম্ভব। তাহলে দেখেন এখানে থ্রো যদি আমি বলছি সোয়াম অ্যাক্রস, এখানে যেহেতু সাঁতার দ্রুত কাটছে তাই সোয়াম অ্যাক্রস। এখন যদি আপনি বলেন যে কেউ একজন জঙ্গল পার হচ্ছে, সে জঙ্গল অতিক্রম করলো, হি পাস্ট থ্রো দা জঙ্গল। এই হচ্ছে জঙ্গল অতিক্রম করা, এবং থ্রো যেটা হচ্ছে কি, উমা শান্ত আউট না, আজকে আর খেলা দেখার লাভ নেই, থাক থাক বাদ দেন। হ্যাঁ, পাসিং থ্রো দ্য জঙ্গল, এক্স্যাক্টলি। তাহলে এটা হয়ে যায় কি, পাসিং থ্রো দ্য জঙ্গল, সোয়াম অ্যাক্রস এবং পাসিং থ্রো। এরপরে যদি যাই আমরা, তার বাড়ি রাজশাহী, এটা আপনাদের খুব কাজে লাগবে। তার বাড়ি রাজশাহী, হি কামস ফ্রম রাজশাহী। এখন যদি আমি বলি তার বাড়ি খুলনা, হি কামস ফ্রম খুলনা। তার বাড়ি চিটাগং, হি কামস ফ্রম চিটাগং। তার বাড়ি ঢাকা, হি কামস ফ্রম ঢাকা। তার বাড়ি কি আপনার অস্ট্রেলিয়া, হি কামস ফ্রম অস্ট্রেলিয়া। তার বাড়ি ইংল্যান্ড, হি কামস ফ্রম ইংল্যান্ড। যেই মানে যেটাই হোক না কেন, যেটাই হোক না কেন সেই আচ্ছা, না না, কেন দেশদ্রোহী কেন বানিয়ে দেবো আয়েশা সিদ্দিকা, কেন এটা কেন হবে? তো যেটা বললাম যে ইয়ের কথা কি, হি কামস ফ্রম রাজশাহী, যে কোনো মানুষের যদি বাসা হয় সেই বাসাটার মানে এলাকাটা বোঝাতে গেলে কামস ফ্রম হয়ে যেতে পারে। তাহলে আমি যদি বলি যে, এখন ধরেন একটা সেন্টেন্স বলি, সেটা যদি আমি বলি যে তার বাড়ি ঢাকা, কি হবে বলেন তো? এই ফরম্যাটে আমরা যে কোনো সেন্টেন্স আসলে যেন পারি, যে কোনো সেন্টেন্স আসলে যেন পারি। একটু লেখেন তো এটা কি হতে পারে? তার বাড়ি ঢাকা, হি কামস ফ্রম ঢাকা, এক্স্যাক্টলি। এরপর যদি আমি বলি তার বাড়ি কোথায়, তার বাড়ি ধরেন ঢাকা জেলার যাত্রাবাড়ি থানায়, যাত্রাবাড়ি থানায়। বলেন তো কি হতে পারে? দেখি কার বুদ্ধি আছে। তার বাড়ি ঢাকা জেলার যাত্রাবাড়ি থানায়। ঠিক আছে। হি কামস ফ্রম যাত্রাবাড়ি ইন ঢাকা, এটা বেশি স্মার্ট হয়। হি কামস ফ্রম যাত্রাবাড়ি থানা ফ্রম ঢাকা ডিস্ট্রিক্ট, এতটুকু যদি আপনি বলেন হি কামস ফ্রম, হি কামস ফ্রম যাত্রাবাড়ি থানা অফ ঢাকা ডিস্ট্রিক্ট। এই গেল হি কামস ফ্রম যাত্রাবাড়ি থানা ফ্রম অফ ঢাকা ডিস্ট্রিক্ট। সেক্ষেত্রে দেখেন এই অফ, র এর ব্যবহার হচ্ছে অফ, ঠিক আছে? ধরেন ঢাকা জেলার বা ঢাকা জেলার, এই যে জেলার কথাটা বলছে না এই রটা, এই র এর ব্যবহারই হচ্ছে অফ, ঠিক আছে? ঢাকা জেলার। স্যার আপনাকে কোনো প্রশ্ন করলে আপনি একদিন আমার প্রশ্ন উত্তর করেন না, ইগনোর করবেন, প্রশ্ন ঠিক না। আচ্ছা ঠিক আছে, সাকিবুন নাহার, কোনো কোয়েশ্চেন ছিল? আপনি হ্যান্ড রেজ করবেন, হ্যাঁ হ্যান্ড রেজ করবেন। এরপরে মানে আমি যখন কথা বলার ফ্লোর দিব তখন আপনাকে সবার আগে দিব না, হ্যাঁ? হয়তোবা চোখের আড়াল হয়ে যায়, কি করবেন স্যার? এই যে দেখছেন তো আপনারা যে আপনাদের ক্লাসের মধ্যে এখন পার্টিসিপেট কিন্তু অনেক, তো মানে সবাইকে একসাথে আসলে খেয়াল করা হয় না, মানে সম্ভব না এটা আসলে, আমার তো চোখ দুটো, তাই না? তো যেটা বলছিলাম যে এটা তাহলে গেল এটা। তারপরে যদি আমরা বলি যে সে তোমাকে দিয়ে এটা করাতে পারে, হি ক্যান মেক ইউ ডু ইট। কেউ যদি কাউকে দিয়ে কোন একটা কাজ করায় সেক্ষেত্রে বলা যায় যে হি ক্যান মেক ইউ ডু ইট।
হ্যাঁ আসে, ট্রান্সলেশন আসে, প্রাইমারিতে ট্রান্সলেশন আসে এবং এর মধ্যে থেকেই চলে আসবে ইনশাল্লাহ। আমি যেগুলো পড়াচ্ছি এই ফরম্যাটের মধ্যে থেকে আপনার চলে আসবে ইনশাল্লাহ। জাস্ট একটু ক্লাসটা বোঝেন, যে কোনো ট্রান্সলেশন আপনি পেরে যাবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে হি ক্যান মেক ইউ ডু ইট, কেউ কাউকে দিয়ে কোন একটা কাজ করানোর বেলায় কিন্তু বলা হয় যে হি ক্যান মেক ইউ ডু ইট। সামওয়ান কি বলে, যে কাউকে কোনো কাজে বাধ্য করা বা কাউকে কোনো কাজ যদি করানো বোঝায় সেক্ষেত্রে হয়ে যায় হি ক্যান মেক ইউ ডু ইট। সেক্ষেত্রে যদি আপনি বলানো হয়, যদি এখানে বলা হয় যে সে তোমাকে দিয়ে এটা করাতে পারে, এই জাতীয় না। আমি যদি বলি যে সে রহিমকে দিয়ে এটা করাতে পারে, সে রহিমকে দিয়ে এটা করাতে পারে, এটা তাহলে কি হতে পারে? পলি, আপনি অনেক চালাক। আচ্ছা, বলুন তো এটা কি হবে? হি ক্যান মেক রহিম ডু ইট। হি ক্যান মেক রহিম ডু ইট, যখন কাউকে দিয়ে কোন একটা কাজ কেউ করাতে পারে সেক্ষেত্রে হি ক্যান মেক রহিম ডু ইট। হি ক্যান মেক রহিম ডু ইট, সে রহিমকে দিয়ে এই কাজটি করাতে পারে। হি ক্যান মেক রহিম ডু ইট। ঠিক আছে, ওকে। এরপরে যদি যাই আমরা, অবশেষে শত্রুরা বশ্যতা স্বীকার করলো। এট লাস্ট, হ্যাঁ মাস্টার বুকসের মধ্যে থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে জিপসি। তো যেটা বললাম যে অবশেষে শত্রুরা বশ্যতা স্বীকার করলো, তাহলে কেউ যদি বশ্যতা স্বীকার করে, আচ্ছা এটা একটু বলবেন তো আমাকে, জিপসি যিনি আছেন আপনি একটু হ্যান্ড রেজ করবে, আপনার সাথে একটু কথা বলি। মাস্টার্স বুকের মধ্যে আছে বলতে আমি বুঝলাম না ঠিক কথাটা। আপনি কোথায় আছেন? আপনি কি একটু হ্যান্ড রেজ করতে পারবেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। আচ্ছা যাই হোক, মানে বইয়ের মধ্যে থাকবে না তো আমি আসলে কোত্থেকে পড়াবো, আমি আসলে খুব একটা বেশি বুঝলাম না যে কি বলতে চাইলেন। আমি কি কি বুঝলাম জিনিসটা আমি খুব একটা বেশি বুঝলাম না। বইয়ের মধ্যে দুনিয়া সব পড়াই থাকবে তো তাই বলে কি, মানে কি বলতে চাচ্ছেন আমি বুঝলাম না ঠিক। মানে জাস্ট একটু বি স্পেসিফিক, আসলে কি বলতে চাচ্ছেন। হ্যাঁ, তো যদি আমরা বলি আহ এরপরে কি আছে, অবশেষে শত্রুরা তাকে বশ্যতা স্বীকার করলো। অ্যাট লাস্ট দ্য এনিমি ইজ গিভ ইন। কেউ যখন বশ্যতা স্বীকার করে সেটাকে বোঝানো হয় গেইভ ইন কথাটা দ্বারা। ঠিক আছে, আমার বই আছে, এটা বুঝাতে চেয়েছে হয়তো, হ্যাঁ হতে পারে। অ্যাট লাস্ট দ্য এনিমিজ গেইভ ইন। ঠিক আছে, তাহলে গেইভ ইন কথাটা যদি আমরা বলি, গেইভ ইন কথাটা আপনাদের লেকচার শিটে নাই, মাস্টার্সে থাকবে অবশ্যই, আপনাদের লেকচার শিটেও তো থাকার কথা, লেকচার শিটে ওইগুলো আছে। গেইভ ইন, গেইভ ইন হচ্ছে বশ্যতা স্বীকার করা। ঠিক আছে, বশ্যতা স্বীকার করা। কেউ যদি বশ্যতা স্বীকার করে তাহলে বলা হয় গেইভ ইন। এখন যদি আপনি এটাকে না বলে বলেন যে অবশেষে রহিম বশ্যতা স্বীকার করলো, অ্যাট লাস্ট রহিম গেইভ ইন। অবশেষে যদিও স্বীকার করে না, তাও যদি বলেন অবশেষে মেয়েটি বশ্যতা স্বীকার করলো, জীবনে করে নাই। ঠিক আছে, তো অবশেষে মেয়েটি বশ্যতা স্বীকার করলো, কি কি লিখতে পারেন যে অ্যাট লাস্ট দ্য গার্ল গেইভ ইন। অবশেষে যদি আপনি বলেন, হ্যাঁ শাহনাজ আক্তার পড়েছে আপনার কমেন্ট, অবশেষে আপনি যদি বলেন তাহলে এখানে একটা সেন্টেন্স করেন তো, যে অবশেষে তাহার স্ত্রী বশ্যতা স্বীকার করলো। ইম্পসিবল একটা কথা, বশ্যতা স্বীকার করলো। অবশেষে তাহার স্ত্রী বশ্যতা স্বীকার করলো। অ্যাট লাস্ট হিজ ওয়াইফ গেভ ইন। হ্যাঁ, অবশেষে তাহার ওয়াইফ বশ্যতা স্বীকার করলো, কিন্তু ফিউচার ইম্পসিবল কথা এটা একটা। ঠিক আছে, এটা একটা ফিউচার ইম্পসিবল টেন্স। অ্যাট লাস্ট হিজ ওয়াইফ গেভ ইন। অ্যাট লাস্ট হিজ ওয়াইফ গেভ ইন। তাহলে অবশেষে বশ্যতা স্বীকার করলো, তাই তো? না ইম্পসিবল এটা, মানে নারী নারী ক্ষমতা কখনো বশ্যতা স্বীকার করে না। হ্যাঁ, এরপরে যদি বলি দিন আনে দিন খায়, কেউ যদি দিন আনে দিন খায় সেক্ষেত্রে কি
লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, এটা কি খুবই মানে দরিদ্র অবস্থায় বেঁচে থাকাকে বোঝাতে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ বোঝানো হয়। সেক্ষেত্রে এটা একটু লিখে ফেলবেন যে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ কি খুবই দরিদ্র অবস্থায়, মানে কেউ যদি বেঁচে থাকে সেক্ষেত্রে লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ। এটা কি হয়েছে? হয়ে গেলে ডান লিখবেন। ওকে ডান। এরপরে যদি যাই, আমি সন্ধ্যার পর কদাচিৎ বাইরে যাই। কদাচিৎ মানে কি প্রায় যাই না, বা মানে খুবই কম, খুবই কম বোঝায়। কদাচিৎ কথাটার মানে হচ্ছে খুবই কম। তাহলে আমি সন্ধ্যার পরে বাইরে যাই না। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। এই কদাচিতের বাংলা হয়ে যাচ্ছে হার্ডলি। এখন যদি আমি বলি যে আমি কি বলে সন্ধ্যার পর মানে কদাচিৎ বাইরে যাওয়ার কথা যদি না বলে আমি বলি যে আমি সকালের পর কদাচিৎ পড়তে বসি, তাহলে এটা কি বলতে পারি আমরা? আমি সকালের পর কদাচিৎ পড়তে বসি। আই হার্ডলি রিড আফটার ডাস্ক। আই হার্ডলি কি বলে স্টাডি আফটার ডাস্ক, এই জাতীয় যে কোনো কথা। এরপর যদি আপনি বলেন যে আমি বিকেলে কদাচিৎ ঘুমাই, আই হার্ডলি স্লিপ অ্যাট ইভিনিং, অর্থাৎ আমি বিকালে কদাচিৎ ঘুমাই। তাহলে আমাকে যদি এখানে একটা সেন্টেন্স বলেন যে আমি সকালে কদাচিৎ দেরিতে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠি, এটা কি হবে বলুন তো? আমি সকালে কদাচিৎ দেরিতে ঘুম থেকে উঠি, কি হবে বলুন তো? আমি সকালে কদাচিৎ দেরিতে ঘুম থেকে উঠি। আই হার্ডলি ওয়েক আপ লেট আফটার মর্নিং, না হয়নি। আই হার্ডলি ওয়েক আপ ফ্রম স্লিপ ইন দ্য মর্নিং, লেট কথাটা থাকবে। আচ্ছা, এটা যদি আমি বলি যে আই হার্ডলি ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, আই হার্ডলি ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং, এটা হলেই কিন্তু হয়। আই হার্ডলি লেট ওয়েক আপ ইন দ্য মর্নিং, আই হার্ডলি ওয়েক আপ লেট ইন দ্য মর্নিং। এক্স্যাক্টলি, রিয়া পেরেছেন, রিয়া মঞ্জুর পেরেছেন যে এটাও হতে পারে। আই গেট আপ হার্ডলি, গেট আপটাও হতে পারে কিন্তু। আই হার্ডলি গেট আপ লেট মর্নিং, এক্স্যাক্টলি, এটাও সুন্দর। শাহনাজ আক্তার যেটা বলেছেন যে আই হার্ডলি গেট আপ লেট মর্নিং, সেক্ষেত্রে এটাও কিন্তু হয়ে যেতে পারে যে আমি খুব দেরিতে, মানে কি বলে যে সকালবেলা দেরিতে ঘুম থেকে খুব কম উঠি। আই হার্ডলি গেট আপ লেট মর্নিং। ঠিক আছে, তাহলে এরপরের যদি একটা সেন্টেন্স যাই, সেটা কি আমরা বলতে পারি? যাকে দেখতে নারী তার চলন বাঁকা। সারা জীবন আমরা বলে এসেছি যে যাকে দেখতে নারী তাকে তার চলন বাঁকা। ফর এক্সাম্পল, যদি আপনি বলেন যে যাকে পছন্দ কেউ করে না সেই অপছন্দের মানুষের সবসময় অনেক বদনাম দেখতে হয়, এবং সেই বদনামটার ইংরেজি হচ্ছে where faults are thick, where love is thin। ঠিক মানে কি জানেন? গাঢ়, গাঢ়। ঠিক বলে না, আমরা ঠিক বলি না, এই গাঢ়র কথা বলা হচ্ছে যে যেখানে মানে দোষটাই গাঢ়, সেক্ষেত্রে দোষটা যখন গাঢ় তখন ভালোবাসাটা কি প্রচন্ড পরিমাণে পাতলা হয়ে যায়। থিন মানে কি পাতলা। তাহলে যেখানে দোষটাই মুখ্য সেখানে ভালোবাসাটা পাতলা হয়ে যায়। ঠিক আছে, তাহলে যদি আমরা বলি যে যাকে দেখতে নারী তাকে তার চলন বাঁকা, where faults are thick, where love is thin। ঠিক আছে, এটা একটু লিখে নিই। আমি তো জানতাম 9টার পরে ক্লাস হবে, এখন জয়েন করে দেখছি। এখন ক্লাস করবো নাকি রেকর্ড ক্লাস করবো? করেন, দুটোই করেন। রিভিউ নিয়ে বেঁচে গেল লিটন, না? আচ্ছা ঠিক আছে, এরপরে যদি যাই আমরা, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। খুবই গুরুত্বপূর্ণ, অনেক চাকরি পরীক্ষা আসে। হ্যাঁ রেক্সন, আপনি একটু পরে বলবেন, ক্লাসের পরে বলবেন, আমরা একটু ক্লাসটা শেষ করি তারপরে আবার কথা বলবো। তো যখন বলছিলাম যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সেটা হচ্ছে কি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এবং এখানে কথা আছে, এখানে ওয়েট হবে না ওয়েটস হবে, এটা নিয়ে একটা কথা আছে, এটা একটা কনফিউশন আছে যে স্যার এখানে ওয়েট হবে নাকি ওয়েটস হবে। অনেক সময় আমরা জানি যে ওয়েট এবং ওয়েটস নিয়ে কনফিউশন হয়। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছি যে এন্ড দ্বারা যদি একই ভাব প্রকাশ করে দুটি সেন্টেন্স, সেক্ষেত্রে অবশ্যই কি বলে যে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যেতে পারে সাবজেক্ট প্লুরাল হলে। সাবজেক্ট যদি সিঙ্গুলার, না সাবজেক্ট প্লুরাল, ঠিক আছে পলি আক্তার, সাবজেক্ট প্লুরাল কিন্তু ভাব তো একই, ভাব কিন্তু একই বোঝাচ্ছে। এন্ড দ্বারা দুটো ভাবই বোঝাচ্ছে, সময় এবং নদীর স্রোত একই ভাব, মানে
এমন দুটো জিনিস যেটা কি বহমান, যেটা চলমান থাকে। তো সেই ক্ষেত্রে যখন মানে বহমান দুটো জিনিস একসাথে থাকে তখন এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে একই ভাব প্রকাশ করার ক্ষেত্রে এসটা হতে পারতো, কিন্তু হয়নি কেন জানেন? খুবই সিম্পল একটা জিনিস, আজকের পর থেকে এই কনফিউশন আপনাদের হবে না ইনশাল্লাহ। সেটা কেন হয়নি দেখেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। এই কথাটি বলেছেন জফ্রি চৌচার, যাকে ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয়, জফ্রি চৌচার। এই কথাটা তিনি বলেছেন। এখন তার উল্লেখিত একটা উক্তি কখনো ভিন্ন করা যায় না, আমরা যদি এস লাগে সেটা ভুল হয়ে যাবে। সেই জন্য জফ্রি চৌচারের যে কথাটা আছে, সেই জফ্রি চৌচারের কথা ঠিক তিনি যেভাবে বলেছেন সেভাবেই থাকতে হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এবং সেই জন্য ওয়েট ফর নানই হবে। ঠিক আছে, এরপরে যদি যাই আমরা, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। সবাই জানেন, আমরা অনেক সময় প্রবাদ হিসেবে ব্যবহারও করে থাকি, লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এখন বলেন তো এই কথাটি কে বলেছে? এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং কথাটি কে বলেছে বলেন তো আমাকে, একটু কমেন্ট করবেন। আলেকজান্ডার পোপ, এক্স্যাক্টলি। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং কথাটি বলেছেন আলেকজান্ডার পোপ। এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, এটা কিন্তু চাকরি পরীক্ষা আসে, আপনাদের জন্য প্রচন্ডই গুরুত্বপূর্ণ। এ লিটল লার্নিং is a dangerous thing, যেটা কিনা বলেছেন আলেকজান্ডার পোপ। এবং তার আরো একটি কথা আছে, সেটা হচ্ছে কি, টু আর ইজ হিউম্যান অ্যান্ড ফরগিভনেস ইজ ডিভাইন। মানুষ মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম। এই দুটো কথাই আলেকজান্ডার পোপ বলেছেন, মানুষ মাত্রই ভুল করে এবং ক্ষমা পরম ধর্ম, দুটোই আসে চাকরি পরীক্ষায়। ঠিক আছে, এটা তাহলে আমরা কি লিখবো? এটার বাংলা হচ্ছে মানুষ মাত্রই ভুল করে করে এবং ক্ষমা পরম ধর্ম। তাহলে এটার ইংরেজি কি? মানুষ মাত্রই ভুল করে, ক্ষমা পরম ধর্ম, এটার ইংরেজি কি? ম্যান ইজ মর্টাল। তাই না? এটার ইংরেজি ম্যান ইজ মর্টাল না? মানুষ মাত্রই ভুল করে ক্ষমা, কি বলে, মানুষ মাত্রই ভুল করে ক্ষমা পরম ধর্ম। এটা ইংরেজি কি? ম্যান ইজ মর্টাল না? সারা জীবনে এই দুষ্টুমি করে এসে এক সময় কিন্তু আমরা এটাকেই সত্যি ভেবে ফেলতাম যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র ভুল করে। আসলে কিন্তু এটা মানুষ মরণশীল। এটার বাংলা কি হয়? এটার বাংলা হয় মানুষ মরণশীল। প্রত্যেক প্রাণীরই কোনো না কোনো সময় মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, যেটা আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে। ঠিক আছে, পৃথিবীর যত প্রাণী আছে কোনো না কোনো সময় তার মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে বা গ্রহণ করতে হবে। তাহলে এই জিনিসটা গেল, মানুষ মাত্রই ভুল করে ক্ষমা পরম ধর্ম, এটা আমরা শিখলাম। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। লেখা হলে ডান লিখবেন। সাকিব আল হাসান শেষ। সর্বনাশ, আজকে তো রেকর্ড হবে, আজকে রেকর্ড সংখ্যক খারাপ খেলছে বাংলাদেশ। আচ্ছা, যখন বলছি নানা মুনির নানা মত, মেনি ম্যান মেনি মাইন্ডস। নানা মুনির নানা মত, যত মাথা তত ব্যথা, ব্যাপারটা হচ্ছে এরকম, যত মাথা তত বুদ্ধি, নানা মুনির নানা মত, সেক্ষেত্রে মেনি ম্যান মেনি মাইন্ডস, এটা সচরাচর প্রবাদ হিসেবে এসে থাকে। একটু লিখে ফেলবেন, লেখা হলে ডান লিখবেন। এই আর কেউ স্কোর বলবেন না, মনে মেজাজ গরম হয়ে যাচ্ছে। কি খেলতে নেমেছে, 400 রানের কাছাকাছি, উইকেট ধরেই খেলতে পারছে না। হয়ে গেলে ডান লিখবেন, মেনি ম্যান মেনি মাইন্ডস। গুড।
তারপরে যদি যাই আমরা, ঢিল মারলে পাটকেল খেতে হয়, সবাই জানি, টিট ফর ট্যাট আসেও চাকরি পরীক্ষায়। ঢিল মারলে পাটকেল খেতে হয়, এটাকে কিভাবে আসে? ইট মারলে পাটকেল খেতে হয়, চিমটি মারলে খামচি খেতে হয়, সবগুলোর ভাবার্থই টিট ফর ট্যাট। ঢিল মারলে পাটকেল খেতে হয়, ইট মারলে পাটকেল খেতে হয়, চিমটি মারলে খামচি খেতে হয়, টিট ফর ট্যাট। যত গর্জে তত বর্ষে না, এ বার্কিং ডগ সেলডম বাইটস। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখন বলেন তো, ডগ কোথায় দেখলেন আপনি? ডগ তো এখানে নাই। তো ডগ এখানে যেহেতু নাই, এটার অর্থ কি? ভাবার্থ। যত গর্জে তত বর্ষে না, মানে বৃষ্টি বর্ষার সময় দেখবেন যত বিদ্যুৎ চমকায়, তো অত বিদ্যুৎ চমকানোর হিসেবে কিন্তু পাটকেল হচ্ছে কি ইটের বড়টা। হাফসা, আমার কাছে যেটা মনে হয় পাটকেল হচ্ছে ইটের বড়টা, মানে বড় ইট। তাও যদি কারোর কাছে সঠিক আইডিয়া থাকে যে পাটকেল আসলে জিনিসটা কি, একটু কমেন্টে করবেন, আমি তাহলে বলে দিই সবাইকে যে পাটকেল আসলে জিনিসটা কি। ভালো একটা জিনিস কিন্তু খেয়াল করেছেন হাফসা, আমি কিন্তু জানতাম না পাটকেল জিনিসটা কি। ঠিক আছে, একটু কমেন্ট করেন তো কেউ। তো যখন বললাম যে যত গর্জে তত বর্ষা না, এটা কি? যে যখন বর্ষা দেখবেন প্রচন্ড আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, সেই বিদ্যুৎ চমকানোটা যত বেশি হয় তত বেশি কিন্তু বৃষ্টি হয় না, এই কথাটাই বলা হচ্ছে। এটার যে ভাবার্থ, সেই ভাবার্থটা হচ্ছে কি, যে এ বার্কিং ডগ সেলডম বাইটস, যে ঘেউ ঘেউ করছে মানেই সে বেশি কামড়াতে পারবে, ব্যাপারটা এমন না। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এরপরে যদি যাই আমরা, শেষ ভালো যার সব ভালো তার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এটা শেক্সপিয়ারের একটা কমেডিও আছে এই নামে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এটা শেক্সপিয়ারের একটা কমেডিরও নাম। ঠিক আছে, ভাঙা ইটের টুকরোকে পাটকেল বলে। আচ্ছা, ভাঙা ইটের টুকরোকে পাটকেল বলে। এরপরে যদি যাই, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, এটা হচ্ছে টু মেনি কুক স্পয়েল দ্য ব্রুথ। এটার কথাটার মানে কি জানেন? মানে ভাবার্থটা কি, যে বেশি যদি রাঁধুনি থাকে তাহলে তরকারিটাই নষ্ট হয়ে যায়। রাঁধুনির পরিমাণ বেশি হলে তরকারিটাই নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কি এখানে ছিল অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট? কিন্তু ব্যাপারটা হচ্ছে, ভাবার্থ হচ্ছে এটা, যে যেখানে বেশি পণ্ডিত থাকবে সেখানে কাজটাই নষ্ট হয়ে যাবে। টু মেনি কুক স্পয়েল দ্য ব্রুথ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, টু মেনি কুক স্পয়েল দ্য ব্রুথ। এরপরে যদি বলি, ঢাকা কি জন্য বিখ্যাত? হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর? এখানে একটা সেন্টেন্স দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স তৈরি করতে পারবো। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, যে ঢাকা কিসের জন্য বিখ্যাত? আমি যদি বলি যে এখন আপনার ইয়ে কিসের জন্য বিখ্যাত? হ্যাঁ, অল গভর্নমেন্ট অ্যাট অল লস্ট, কোথায়? আচ্ছা, যেটা বলছিলাম যে ঢাকা কিসের জন্য বিখ্যাত, আমি যদি এখন বলি যে সুনামগঞ্জ কিসের জন্য বিখ্যাত? সুনামগঞ্জ কিসের জন্য বিখ্যাত? হোয়াট ইজ সুনামগঞ্জ ফেমাস ফর? এই জাতীয় যে কোনো কিছু যদি থাকে, হোয়াট ইজ সুনামগঞ্জ ফেমাস ফর, এই জাতীয় যে কোনো জায়গাকে আপনি এই ফরম্যাটে দিয়ে করে ফেলতে পারেন, যে হোয়াট ইজ সুনামগঞ্জ ফেমাস ফর। এরপর যদি দেখি, আচ্ছা এটা কি লেখা হয়েছিল আপনাদের? লেখা তো হয়ে যাওয়ার কথা, লেখা হয়েছিল না? ওকে, তারপরে যদি যাই, আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান। আমি একটা কাজ করিয়েছি, এরকম যদি আমি বোঝানো হয়, ওই যে গট দ্য ওয়ার্ক ডান, মানে আমি কাজটি করানো হয়েছে কারোর ক্ষেত্রে, এই রকম সেন্টেন্সের ক্ষেত্রে আই হ্যাভ গট দ্য ওয়ার্ক ডান, এটা হয়ে যাচ্ছে একটা প্রপার ফর্মুলা বা প্রপার একটা কি বলে যে ফরম্যাট। এরপর যদি বলি, জীবন পুষ্পসজ্জা নয়, সবাই জানি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, সবাই মোটামুটি জানি যে জীবন পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। সাথী আমার পরিচিত, সাথী ইজ নোন টু মি, এবং খেয়াল রাখবেন নোন এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু হয়। নোন এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সবসময় টু হয়। এখন যদি আমি বলি সাথী আমার পরিচিত না বলে, আমি যদি মনে করেন বললাম যে আহ ধরেন বিথি আমার পরিচিত, বিথি আমার পরিচিত, তাহলে বিথি ইজ নোন টু মি। আমি যদি বলি প্রধানমন্ত্রী আমার পরিচিত, প্রধানমন্ত্রী আমার পরিচিত, প্রধানমন্ত্রী আমার পরিচিত, তাহলে প্রাইম মিনিস্টার ইজ নোন টু মি। তার মানে এই জাতীয় সেন্টেন্সের ফরম্যাটে যখন আপনি একটা অংশে দেখছেন যে কেউ আপনার পরিচিত, সামওয়ান ইজ নোন টু ইউ, মানে আপনি তাকে চিনেন,
এই জাতীয় সেন্টেন্স গুলো একটা ফরম্যাটে আমরা করতে পারি। গাছটিতে ফুল ধরেছে, দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার, গাছটি ফুলে ফুলে পরিপূর্ণ হয়েছে, এমন ক্ষেত্রে আপনি বলতে পারেন যে দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার। ঠিক আছে, এরপরে যদি যাই আমরা, এই বইখানি আমি খুঁজছি, দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর। এই বইখানি আমি খুঁজছি, দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর। এখন যদি বলি এই কলমখানি আমি খুঁজছি, দিস ইজ দ্য পেন আই এম লুকিং ফর। তারপরে এই মানুষখানিকে আমি খুঁজছি, দিস ইজ দ্য ম্যান আই এম লুকিং ফর। এই কি বলে যে এই ধরেন যে কোনো কিছু, এই হেলমেট খানি আমার সামনে একটা আছে, এই হেলমেট খানি আমি খুঁজছি, দিস ইজ দ্য হেলমেট আই এম লুকিং ফর। দিস ইজ দ্য মাউস আই এম লুকিং ফর, আমার সামনে একটা মাউস আছে। মানে এই জাতীয় যে কোনো সেন্টেন্সে, যে কোনো একটা কিছুতে যদি আপনি কোনো কিছুকে খুঁজে থাকেন, তাহলে এটা এভাবে বুঝতে মানে বসাতে পারেন। তাহলে আমি যদি বলি এখানে যে এই ছেলেটিকে আমি খুঁজছি, এই ছেলেটিকে আমি খুঁজছি, এটা কি হবে তাহলে? এই ছেলেটিকে আমি খুঁজছি, দিস ইজ দ্য বয় আই এম লুকিং ফর, এক্স্যাক্টলি। আচ্ছা, এটা কি হয়েছে? এই পেজ হয়েছে লেখা? এই পেজ হয়ে থাকলে ডান লিখবেন। আচ্ছা, ভালো কথা, ভালো কথা। আপনারা অনেকে আমাকে ক্লাসে অনেক সময় বলেন যে স্যার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করলেন না, বা এরকম কিছু একটা। আমার নামে কেউ একজন ফেক আইডি খুলেছে, যে জায়গার মধ্যে একটা লোক মানে আমি লোকটা মানে আমার ছবি দিয়ে, যে ওই জায়গার মধ্যে আপনার মানে কালো একটা ড্রেস পরা আছে। তো সেই আইডিটাতে দেখলাম যে মানে অনেক কে যেন খুলেছে, আমি জানি না। তো সেই আইডিটা কিন্তু মানে বেসিকলি আমার না, ওই যে কালো একটা পাঞ্জাবি টাঞ্জাবি পরে যে আছে, ওই লোকটা কিন্তু আমি, ঠিক আছে, কিন্তু আইডিটা কিন্তু আমার না, ঠিক আছে। না, এফবি নামটা বলা যাবে না স্যার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি আমাকে খুঁজে বের করে ফেলেন, খুঁজে বের করা খুবই সহজ, কেউ যদি খুঁজে বের করে ফেলেন, ওই জিনিসটা কিন্তু আমি না, মানে ওই জিনিসটা আমার না, ঠিক আছে। এরপরে যদি আমি বলি এই বইখানি আমি খুঁজছি, দিস ইজ দ্য বুক আই এম লুকিং ফর, ঠিক আছে। তাহলে এরপর যদি বলি সে হাসতে হাসতে ঘরে ঢুকলো, দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং, যে সে মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকেছে। এই জাতীয় কথার মধ্যে এন্টার্ড দ্য রুম লাফিং, ঠিক আছে। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং, এই যে এন্টার্ড দ্য রুম লাফিং বলছে। এখন যদি আপনি বলেন যে দ্য গার্ল এন্টার্ড দ্য রুম ক্রাইং, কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো। তারপর মেয়েটি কথা বলতে বলতে ঘরে ঢুকলো, দ্য দ্য গার্ল এন্টার্ড দ্য রুম টকিং, এই জাতীয় জিনিসগুলোতে। তাহলে যদি আমরা একটা কথা বলি এখানে, এই সেন্টেন্সটাকে অন্যভাবে যদি বলি যে ছেলেটি ছেলেটি গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, গান গাইতে গাইতে ঘরে ঢুকলো। ছেলেটি গান গাইতে গাইতে ঘরে ঢুকলো, কি হবে? দ্য বয় এন্টার্ড দ্য রুম সিঙ্গিং, এক্স্যাক্টলি, শম্পা দাস পেরেছেন, ভেরি গুড। দ্য বয় এন্টার্ড দ্য রুম সিঙ্গিং, ঠিক আছে। আচ্ছা, সে এর পরিবর্তে গার্ল কেন? হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন, যে সে হাসতে হাসতে গান ঘরে ঢুকলো, তাহলে এখানে কেন স্যার বের হলে দ্য বয় এন্টার্ড দ্য রুম, হ্যাঁ। তো এটা কেন হয়েছে জানেন? কারণ এখানে অপশনে ছিল সি, মানে মানে মেয়ে, অপশন গুলোর মধ্যে মেয়েই ছিল, সি ছিল। সেজন্য এটা হতে পারে। হ্যাঁ, মেয়েরা বেশি হাসে, এটা আশিক মিয়া বলেছেন। ঠিক আছে, আপনি তো রেসিস্ট আশিক, এটা হলে হবে না। মেয়ে ছেলে সবাই হাসতে পারে, এইসব বললে হবে না, ঠিক আছে। দুনিয়ার মধ্যে সবাই সমান। এরপরে যদি বলি কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, একবার প্রথমে করেছি, দ্য অথরিটি টুক হিম টু টাস্ক, একেবারে প্রথমে আমরা করেছি কিন্তু এটা। আমি চা পান করি না, আই ডু নট টেক টি। আমি ধূমপান করি না, আই ডু নট টেক সিগারেটস। আমি কি বলে যে কি বলে যে এই জাতীয়, আপনি যদি কোনো একটা নেশা, আপনি যদি বলে যে আপনি ড্রিঙ্ক করেন না, বা আপনি নেশা মদ খান না, সেক্ষেত্রে কি আই ডু নট টেক ড্রিঙ্ক, এই জাতীয় কথাগুলো কিন্তু হতে পারে। এরপর যদি বলি লোভে পাপ, পাপে মৃত্যু, গ্রিড লিডস টু সিন এবং সিন লিডস টু ডেথ। গ্রিড লিডস টু সিন এবং সিন লিডস টু ডেথ, যেখানে গ্রিডের অর্থ কি? লোভ, এবং সিন হচ্ছে পাপ, এবং লোভে পাপ পাপে মৃত্যু। এটা হয়ে যাচ্ছে একটা সেন্টেন্স যেটা চাকরি পরীক্ষা মোটামুটি আসে। হ্যাঁ, লেখা হলে ডান লিখবেন।
তাহলে কয়েকটা প্রশ্ন দেখে নেই আমরা। দেখেন তো, সে হাসতে হাসতে ঘরে ঢুকলো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আপনাদের প্রাইমারির প্রশ্ন। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং, হয়ে যাচ্ছে 1 নাম্বারটা। মেয়েদের হাসি সুন্দর যা দেখে কেউ কেউ ভাবুক হয়ে যায়। তাই কে বললো? আমি কত শুনেছি আপনার হাসি সুন্দর। যাই হোক, এই যে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, তার মানে কি দ্য অথরিটি কি হবে বলেন তো? হ্যান্ড রেজ করে। শাহনাজ আক্তার প্রথমে বলেছেন, হ্যান্ড রেজ করেছেন। শাহনাজ শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, ভালো, আপনি কেমন আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলুন তো এটা কি হবে? The authority took him to task. টুক হিম টু টাস্ক মানে তাকে তিরস্কার করা হয়েছে। থ্যাংক ইউ। এরপরে যদি বলি, তারপরে কি আছেন? শম্পা দাস, অনেকগুলোই পেরেছেন। শম্পা দাস, দেখি আপনি এটা বলেন তো। আমি চা পান করি না। শম্পা দাস শুনতে পাচ্ছেন? আমি আপনাকে শুনতে পাচ্ছি না। পলি আক্তার, স্যার আই ডু নট টেক টি। আই ডু নট টেক টি, আমি চা পান করি না। এরপরে আমরা একটু ফ্রেজ অ্যান্ড ইডিয়মসে যাই, ঠিক আছে? ফ্রেজ অ্যান্ড ইডিয়মসের ঠিক ভাবার্থই হয়ে যাবে। আচ্ছা, ছেলেটি হাসতে হাসতে পরীক্ষার হল থেকে বের হলো। দ্য গার্ল, সরি দ্য বয় এক্সিটেড, বা দ্য বয় কি বলে যে কেম আউট ফ্রম দ্য এক্সামিনেশন হল, হাসতে হাসতে না, লাফিং। সেক্ষেত্রে দ্য বয় কেম আউট ফ্রম দ্য এক্সামিনেশন হল লাফিং। মানে যে ফ্রেজ আছে সেই ফ্রেজটা এন্টার্ড এর সাথে কিন্তু এটা হবে না, কারণ ঢুকা একটা আর কেম আউট হচ্ছে আরেকটা। মানে ঢোকারটা আপনি এখানে বের হওয়ার জায়গায় বসালে কিন্তু হবে না। সেই জন্য আপনি বলতে পারেন দ্য বয় কেম আউট ফ্রম দ্য এক্সামিনেশন হল লাফিং। ঠিক আছে, এখন আসি ফ্রেজ অ্যান্ড ইডিয়ম, যেগুলো আসলে ভাবার্থই এসে থাকে, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে জিনিসগুলো ক্লাসের মধ্যে মজা করে এমন ভাবে শেখার চেষ্টা করব যাতে আমাদের ক্লাসের মধ্যেই ম্যাক্সিমাম জিনিসগুলো মনে থেকে যায়। ঠিক আছে, সেটাই আমরা চেষ্টা করব। দেখেন তো খেয়াল করে, এবিসি বলা হচ্ছে, এবিসি মানে হচ্ছে প্রাথমিক জ্ঞান। এটার মানে যে প্রাথমিক জ্ঞান হবে এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকার কোনো কথাই না, কারণ এবিসি দিয়েই কিন্তু বাচ্চারা পড়ালেখা শুরু করে। বড়রা মানে আস্তে আস্তে যখন বড় হয়, যে কোনো কিছুর শুরুটা কিন্তু এবিসি দিয়েই হয়, সেজন্য এবিসি মানে প্রাথমিক জ্ঞান। অল ইন মানে পরিশ্রান্ত বা ক্লান্ত। যখন আপনি সারা দিনের সব কাজ করে ফেলে ঘরে ঢুকেন, তখন আপনি ক্লান্ত থাকেন বা পরিশ্রান্ত থাকেন, সেটাই বলা হচ্ছে যে সব কাজ করে আপনি বাসার ভেতরে ইন করেছেন, তখন আপনি পরিশ্রান্ত বা টায়ার্ড আছেন। অল ইনের আরেকটা মিনিং কি হয়ে যেতে পারে? টায়ার্ড। এরপরে যদি আমি বলি এ রাউন্ড ডজন, 12টা, এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই, 12টা। এখানে এগুলো কিন্তু লিখে নিবেন, নয়তো স্ক্রিনশট নিয়ে নিবেন। আমি গুরুত্বপূর্ণ গুলো দেখাচ্ছি, এগুলো যেন মিস না হয়। ঠিক আছে, এ রাউন্ড ডজন মানে হচ্ছে কি পূর্ণ ডজন বা 12টি। এরপর যদি বলি অ্যাপল অফ ডিসকর্ড, ডিসকর্ড মানে কি? বিবাদ। তাহলে ডিসকর্ড মানে কি? যে আপেলটা নিয়ে, শাব্দিক অর্থ হচ্ছে যে আপেলটা নিয়ে ঝগড়া বিবাদ হচ্ছে। তাহলে যে আপেলটা নিয়ে ঝগড়া বিবাদ হচ্ছে সেটা কি হয়ে যায়? একটা বিবাদের বস্তু। তাহলে এটা হয়ে যাচ্ছে বিবাদের বিষয়। এরপর যদি বলি অ্যাজ দো বা অ্যাজ ইফ, এটার অর্থ হচ্ছে যেন। ওই যে অ্যাজ ইফ অ্যাজ দো আমরা পড়েছি কিন্তু, যে হি টকড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা পড়েছি। এরপরে যদি যাই, অ্যাট এ লস, হতবুদ্ধি হওয়া। মানুষ যখন লস খায় তখন কি করতে হয় সে বুঝতে পারে না। মানুষ যখন লস খেয়ে যায় তখন কিন্তু তার কি করতে হবে বা কি করা উচিত, এই জাতীয় জিনিসগুলো মানুষ তখন বুঝতে পারে না। সেজন্য অ্যাট এ লস হচ্ছে কোনো কিছুর ব্যাপারে হতবুদ্ধি হওয়া বা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। ঠিক আছে, এরপরে যদি আমরা বলি, আচ্ছা আপনারা অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছেন, আমি একটু হ্যান্ডগুলো নামিয়ে দিচ্ছি পরবর্তী, তাহলে কারোর কোনো গুরুত্বপূর্ণ কথা না মানে আমি বুঝতে পারবো না, সেজন্য। আচ্ছা, এরপরে যদি যাই আমি, এ ম্যান অফ লেটার্স। আচ্ছা, এ ক্যাসেল ইন দ্য এয়ার, এর আগে ক্যাসেল ইন দ্য এয়ার মানে কি? আকাশ কুসুম কল্পনা করা। ক্যাসেল কি? ক্যাসেল অর্থ হচ্ছে দুর্গ। ক্যাসেল অর্থ হচ্ছে দুর্গ। এবং খেয়াল করে দেখেন, বলা হচ্ছে আকাশে বাতাসে একটা দুর্গ স্থাপন করা। এখন বাতাসে দুর্গ স্থাপন করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। ওই যে সম্ভব তো, অনেক সময় আমরা যদি বলি কি যে আমি তোমাকে চাঁদের দেশে বাড়ি বানিয়ে দিব, হ্যাঁ এই জাতীয় কথাগুলো না ফোনে বলাই সম্ভব, বাস্তবে না। ঠিক আছে, তো সেজন্য এই যে ক্যাসেল ইন দ্য এয়ার মানে একটা দুর্গ যদি আপনি বাতাসে বানাতে চান, সেই ভদ্রলোক চিন্তা করবেন যে আকাশ কুসুম কল্পনা বলছে। ঠিক আছে, তারপরে যদি আমরা বলি কি বলে ম্যান অফ লেটার্স,
এই জাতীয় মানুষের থেকে এই জাতীয় মানুষ খুব ভালো, বুঝতে পেরেছেন? যারা আকাশ কুসুম কথা বলে যে তোমাকে এটা দিব সেটা দিব, এই জাতীয় কথাগুলো বলে, এই মানুষের থেকে এই মানুষগুলো খুবই ভালো, ট্রাস্ট মি। তারা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকে এবং তাদের কিছু করতে হয় না, অটোমেটিক্যালি চলে আসে ব্যাপারগুলো, ঠিক আছে? তো সেই জন্য এ ম্যান অফ লেটার্স মানে কি? পণ্ডিত ব্যক্তি। লেটার মানে কি? অক্ষর। তো এই মানে যার মধ্যে অনেক অক্ষর আছে, সেই অক্ষর মানে সেই ব্যক্তি হলো পণ্ডিত ব্যক্তি। এই জাতীয় মানুষটা হচ্ছে। আচ্ছা, কেউ একজন মনে আনমিউট করেছেন, স্যার একটু কাইন্ডলি মিউট করে ফেলবেন, আপনার একটু সাউন্ড হচ্ছে। কেউ কি আনমিউট আছেন আপনারা? একটু খেয়াল করবেন কে আনমিউট আছেন, একটু মিউট করে ফেলবেন, হ্যাঁ। তো তারপরে যদি যাই, ম্যান অফ লেটার্স মানে কি? পণ্ডিত ব্যক্তি। আচ্ছা, আগের পেজ দেখেন, খুব জলদি স্ক্রিনশট। এরপর যদি বলি ম্যান অফ স্ট্র, স্ট্র মানে কি জানেন? খড়, খড়কুটো। তাহলে স্ট্র মানে যদি হয় খড়কুটো, তাহলে খড়কুটো কি দুর্বল না? খড়কুটো কি খুব শক্ত? তো এই খড়কুটো যখন বলছে স্ট্র, এই স্ট্রটাকে দুর্বল ধরা হয়, তার মানে ম্যান অফ স্ট্র মানে কি? দুর্বল চিত্তের একজন মানুষকে বোঝানো হচ্ছে। এ স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল, অনুপযুক্তর ব্যাপারে বলা হচ্ছে। এ স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল, খেয়াল করে দেখবেন আপনার চতুর্ভুজ শেপের বাচ্চাদের এরকম অনেক খেলনা থাকে, আমার ভাঁজদের আমি খেলনা দেখেছি এরকম, যে ওরা শেপ মিলায়, একটার মধ্যে একটা দিয়ে শেপ মিলায়। তো যেটার মধ্যে স্কোয়ার শেপ, সেটার মধ্যে আপনি যদি রাউন্ডটা দেন তাহলে কিন্তু মিলবে না, সেটা কি? অনুপযুক্ত একটা জিনিস। সেটাই বলা হচ্ছে যে স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল মানে কি? এমন একটা জিনিস যেটা অনুপযুক্ত। ঠিক আছে, এটা কি হয়েছে? স্ক্রিনশট হয়েছে? স্কোয়ার পিগ ইন আ রাউন্ড হোল হলে ডান লিখবেন। ওকে, এরপরে যদি যাই, আফটার ওয়ান্স ওন হার্ট, এটা কিন্তু আপনারা ট্রান্সলেশনেই করেছেন, মনের মতো ট্রান্সলেশনে কিন্তু আপনারা করেছেন যে আফটার ওয়ান্স ওন হার্ট। পলি কিন্তু লিখে ফেলছেন, মাশাআল্লাহ, দেখছেন? উনি কিন্তু লিখে ফেলছেন। আপনারা লিখে ফেলতে পারলে খুবই ভালো হতো, বাট যদি স্ক্রিনশট নেন তাহলে চেষ্টা করবেন সেটা যেন অবশ্যই ক্লাস শেষে লিখে ফেলেন, কারণ ফ্রেজ এন্ড ইডিয়মস হাজার হাজার আছে, হাজার হাজার আছে। এখন আমি যেগুলো দিচ্ছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মোটামুটি বাছাই করা, তো সেজন্য এগুলো মানে যেন মিস না হয়, একটাও যেন মিস না হয়। এরপর যদি বলি অ্যান অ্যাক্স টু গ্রিন মানে সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ। কোনো একটা বিষয়ে সম্পৃক্ত আপনি আছেন, সেই ব্যাপারে আপনি যে সম্পৃক্ত আছেন সেটা হয়ে যাচ্ছে কেন ব্যক্তিগত, কোন একটা বিষয়ে কেন আপনি সম্পৃক্ত আছেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত কোন একটা ইন্টারেস্ট আছে। সেই জন্য অ্যাক্স টু গ্রিন মানে কি? যে আপনার যে কুঠার আছে সেই কুঠারটা নেয়ার জন্য, মানে আপনার একটা লাভের জন্য আপনি এখানে যাচ্ছেন, সেই জন্য অ্যাক্স টু গ্রিন মানে সম্পৃক্ততার ব্যক্তিগত কারণ। অ্যাট আর্মস লেন্থ নিরাপদ দূরত্ব, এটার সব থেকে বড় এক্সাম্পল হচ্ছে কি? এইটা, এই ফ্রেজটা মনে রাখতে পারবেন আপনি যে কোনো ট্রাকের পেছনে তাকালে, ট্রাকের পেছনে লেখা দেখবেন 10 হাত দূরে থাকুন, তারপরে বাসের পেছনে লেখা দেখবেন যে এত হাত দূরে থাকুন। এই জাতীয় জিনিসগুলো কেন বলা হয়? হাতের দূরত্ব মানে নিরাপদ দূরত্ব। দেখবেন পাগল মানুষের হাতের দূরত্বে সবাই থাকার চেষ্টা করে, কারণ তার হাতের কাছে থাকলে সে কি করবে না করবে মানে এটা আসলে বোঝা যায় না। সেই জন্য এই হাতের দূরত্ব মানে নিরাপদ দূরত্ব, আপনি কারোর হাত থেকে দূরে আছেন তার মানে আপনি নিরাপদে আছেন, সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। সেই জন্য আর্মস লেন্থ, আর্মস মানে হচ্ছে হাত, আর্মস লেন্থ মানে কি? নিরাপদ দূরত্ব, ঠিক আছে? এরপর যদি বলি বেনিফিট অফ ডাউট, এটা কি? সন্দেহাবসর বা সন্দেহ থেকে সুবিধা, সন্দেহ থেকে যে অ্যান অ্যাক্স টু গ্রিন হ্যাজ নো অ্যাক্স টু গ্রিন মানে কি? সম্পৃক্ততার কোনো ব্যক্তিগত কারণ নাই, সেটা বলা হচ্ছে। হি হ্যাজ নো অ্যাক্স টু গ্রিন মানে সে, তার কোনো এখানে নিজস্ব স্বার্থ নাই, এমন কথাটা বলা হয় শরীফুল। তো যেটা বলছিলাম যে অ্যাট আর্মস লেন্থ মানে হচ্ছে নিরাপদ দূরত্ব, এবং তারপরে যদি বলি বেনিফিট অফ ডাউট, এটা ক্রিকেট খেলায় অনেক ব্যবহৃত হয়। বেনিফিট অফ ডাউট মানে কি? সন্দেহ থেকে যদি কেউ সুবিধা পেয়ে থাকে, ধরেন একটা এমন কাজ করা হলো যেই কাজটা সে বলছে, মানে দুইজন বিবাদমান পক্ষ আছে, সে বলছে সে দোষ করেছে, সে বলছে সে দোষ করেছে, এখন তারা দুইজন ছাড়া আর কেউ জানে না যে দোষটা আসলে কার। এখন তৃতীয় পক্ষ যে বিচার করছে তখন তো একজনকে দোষ দিতে হবে। তো এই একজনকে যখন দোষ দিচ্ছেন, আরেকজনের যে অসুবিধা হচ্ছে এবং সেই দোষটা কি বলে, আরেকজন যে সুবিধা পাচ্ছে একজনকে দোষ দেওয়ার জন্য, সেটাকেই বলা হয় বেনিফিট অফ ডাউট। যে সন্দেহের জন্য একজনের পক্ষে রায় গিয়েছে এবং সেই রায়টার জন্য আরেকজন সুবিধা পেয়েছে, সেটাই হয়ে যাচ্ছে বেনিফিট অফ ডাউট। বার্নিং কোয়েশ্চেন, গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করবেন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবসময় জাজল্যমান থাকে, সবসময় জ্বলতে থাকে, বার্নিং অবস্থায় থাকে। বার্নিং ইস্যু বলা হয় না গুরুত্বপূর্ণ বিষয়, যে বর্তমানে কি টপিক নিয়ে কথা চলছে এই জাতীয় জিনিসগুলো। বর্তমানে বার্নিং ইস্যু কি? বাংলাদেশের 50 রানে 4 উইকেট গিয়েছে, আমাকে যেটা বলতো আশিক মিয়া, ঠিক আছে? খুবই খারাপ অবস্থা।
তাহলে বার্নিং কোয়েশ্চেন হচ্ছে কি গুরুত্বপূর্ণ বিষয়। বাই ডিডেন্ট অফ মানে হচ্ছে বদৌলতে, কোনো কিছুর বদৌলতে যদি আপনি কোনো কিছু অ্যাচিভ করেন সেটা হচ্ছে বাই ডিডেন্ট অফ। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে অনিয়মিত ভাবে, আপনি নিয়মিত ভাবে না অনিয়মিত ভাবে যখন কোন একটা কাজ করছেন। ফর এক্সাম্পল, যখন আপনি বসছেন বাই ফিটস মানে দ্বারা হয় না, হ্যাঁ হ্যাঁ বদৌলতে দ্বারা একই হয়, হ্যাঁ দ্বারাও হয় বলি। তো যেটা বলছিলাম বাই ফিটস অ্যান্ড স্টার্টস হচ্ছে অনিয়মিত ভাবে বা কোনো কিছু আপনি দেখেছেন এবং কাজ শুরু করে দিয়েছেন, এই জাতীয় কথাগুলোকে বলা হয় বাই ফিটস অ্যান্ড স্টার্টস। মানে আপনি কোনো মানে টাইম নেননি, আপনি কোনো যে একটা কিছু ইয়ে করবেন। অনেক খারাপ লেগেছে, আপনাকে অনেক মিস করব, আপনার ক্লাস মিস করব স্যার, কিছুদিন পরেই ক্লাস শেষ হয়ে যাচ্ছে, এটা ভাবতে অনেক খারাপ লাগছে, আপনাকে অনেক মিস করব, আপনার ক্লাস অনেক মিস করব। থ্যাংক ইউ সো মাচ ফারজানা, ববি। ক্লাস সমস্যা নেই ইনশাল্লাহ, পরবর্তীতে আবার তো মানে লাইভ ক্লাস আছে আমাদের, ইনশাল্লাহ আমরা লাইভ ক্লাস করতে পারবো। আর সত্যি কথা বলতে গেলে কি আপনাদের এই জিনিসগুলো না আমার কাছে খুব মানে অবাক লাগে। আমি না প্রথম দিকে মনে করতাম কি যে স্টুডেন্টরা যে বলে যে স্যার আসলে মিস করবো বা ভালো লাগে, এই জিনিসটা আমার কাছে মনে হতো কি এমনি বলে মনে হয়। তো পরে আমাদের একটা ব্যাচের ক্লাস শেষ হয়েছে, তো একটা ব্যাচের ক্লাস শেষ হয়েছে পরে মানে সত্যি কথা বলতে আপনার বিশ্বাস করবেন না, তারা অনেকক্ষণ কান্না করেছিল। তো পরে আমার সাথে ওদের লাস্ট ক্লাস ছিল, তো পরে পরবর্তীতে আমি না মানে ওদের বোঝানোর জন্য বললাম আরে আমি তো এখানে বিসিএস এরও মেন্টর, তো বিসিএস এর ব্যাচে তো আমি আছি, সমস্যা নেই আপনি বিসিএস এ চলে আসেন, আমি এমনিতেই আর কি বলেছি। ওমা পরে দেখি 6 জন সেই ওই জায়গার প্রাইমারি স্টুডেন্ট বিসিএস এ চলে এসেছে এবং তারা এসে বলছে যে স্যার আমরা তো চলে এসেছি। আমি না দেখে এরপরে আমি যে অবাক হয়েছি যে মানে মাশাআল্লাহ, এই ভালোবাসা আসলে টিচিং প্রফেশন ছাড়া এই ভালোবাসাটা আসলে কোথাও পাওয়া যায় না। আপনারা শিক্ষক হবেন, আপনারা জানবেন ব্যাপারটা, ঠিক আছে। এরপরে যদি আমরা বলি ব্রিং টু পাস্ট, কোনো কিছু ঘটা। ব্রিং টু পাস্ট কি কোনো কিছু ঘটা বা ঘটানো যখন বোঝানো হয় ব্রিঙ্গিং টু পাস। বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট কি বজ্রপাত হওয়া, বোল্ট কি বজ্রপাত হওয়া এবং ব্লু কি নীল আকাশ থেকে। খেয়াল করে দেখুন তো, নীল আকাশ থেকে যদি বজ্রপাত হয় তখন কি কখনো মানে এটা কি বিনা মেঘে বজ্রপাত না? নীল আকাশ কি মেঘ থাকে? নীল আকাশে মেঘ থাকে না। তাহলে বোল্ট যখন বজ্রপাত হচ্ছে নীল আকাশ থেকে, তাহলে সেটা হয়ে যাচ্ছে কি একটা বিনা মেঘে বজ্রপাত, তাই তো। এরপর যদি যাই বটম লাইন, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। বটম লাইন কি এসেনশিয়াল থিং বা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি লেখা হয়েছে? আমিও আবার ভর্তি হতে চাই। আচ্ছা হাফসা, থ্যাংক ইউ সো মাচ। খালি ভর্তি হলে হবে না স্যার, পড়ালেখা। বিসিএস এ কোচিং এ আসছি। আরে আশিক মিয়াও শুরু করে দিয়েছে, আপনিও আসবেন? পড়ালেখা করতে হবে স্যার, পড়ালেখা করতে হবে, শুধু ইয়ে করলে হবে না, ক্লাস করলে হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এসে পড়বেন। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে কখন আমি এখনো জানি না স্যার, কবে শেষ হয়ে যায়। না না, আমি ব্যাংকের ক্লাস নেই না। ইনফ্যাক্ট ব্যাংক জিনিসটা আসলে আমার খুব একটা পছন্দ না। আমার কিন্তু কয়েকটা ব্যাংকে চাকরি হয়েছে, একবারে চাকরি হওয়া চাকরি আমি ব্যাংকে জয়েন করিনি। হ্যাঁ, আমার পছন্দ না ব্যাংকটা। পছন্দ না বলতে কি ফ্যামিলি অ্যালাউ করে না, মানে ফ্যামিলির পছন্দ না, ওই যে সুদের ব্যাপারটা থাকে, সুদটা আসলে অ্যালাউ করে না ফ্যামিলি। তো যেটা বলছিলাম ব্ল্যাক এন্ড ব্লু, সেটা হচ্ছে কি নির্মম ভাবে, কাউকে যদি নির্মম ভাবে প্রহার করা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে ব্ল্যাক এন্ড ব্লু। এবং এই জায়গার মধ্যে আরো একটা জিনিস গুরুত্বপূর্ণ কিন্তু, সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট। ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ব্ল্যাক এন্ড ব্লু দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ব্ল্যাক এন্ড ব্লু, ব্ল্যাক এন্ড ব্লু, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ব্ল্যাক এন্ড ব্লু, তাই তো। তাহলে যদি দেখি আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এবং ব্ল্যাক এন্ড ব্লু, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি লিখিত। দেখেন তো আমরা যে বোর্ডে লিখছি, সাদা বোর্ডের উপরে কালো কলম দিয়ে লিখছি, তার মানে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে লিখিত। এবং ব্ল্যাক এন্ড ব্লু মানে কি নির্মম ভাবে, নির্মম ভাবে। এটা কিভাবে মনে রাখবেন? দেখবেন কাউকে যদি কেউ মারে বা কেউ যদি ব্যথা পায় তাহলে নীল হয়ে থাকে। আমি জানি কোথায় একটা ব্যথা পেয়েছিলাম ইদানিং, যাই হোক, ওই যে কাউকে যদি কেউ মারে তাহলে কিন্তু নীল হয়ে থাকে। তো এই যে নীল হয়ে থাকে, ব্ল্যাক এবং নীল হয়ে থাকে, মানে কালো নীল হয়ে থাকে, এরকম আমরা দেখবেন প্রায় সময় কথায় কথায় কিন্তু বলি যে সে ব্যথা পেয়ে নীল হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। এই ব্ল্যাক এন্ড ব্লু হচ্ছে নির্মম ভাবে কেউ যদি প্রহারিত হয় বা কাউকে যদি মারা হয়, আর ব্ল্যাক এন্ড হোয়াইট হচ্ছে লিখিত, ঠিক আছে। এরপরে যদি আমরা যাই ক্রাই, ব্ল্যাক শিপ কুলাঙ্গার, ব্ল্যাক শিপ কুলাঙ্গার, ক্রাই ইন ওয়াইল্ডারনেস যেটাকে বলা হয় অরণ্যে রোদন, যে অপাত্রে কান্নাকাটি করা, ঠিক আছে, অপাত্রে কান্নাকাটি করা, ঠিক আছে। এরপরে যদি যাই
কল টু মাইন্ড কোনো কিছু আপনার মনে পড়া বা স্মরণ করা। আপনার থাকে না যে যদি কোনো কিছু চিন্তা করেন আপনি কিভাবে মনে করেন, খেয়াল করেন তো। মনের মধ্যে একটা কল দেন, মনের মধ্যে একটা কল দেন, তাহলে আপনি মনের থেকে তখন এই কথাটা নিয়ে আসেন। সেজন্য কল টু মাইন্ড হচ্ছে মনের থেকে কোনো কিছু কল দিয়ে খুঁজে নিয়ে আসা। ঠিক আছে, আমিও এখন পছন্দ করি না, তাই ব্যাংকে এখনো কখনো পরীক্ষা দেই নাই, যদি আমি ব্যবস্থাপনা নিয়ে পড়ছি, ব্যাংকে চাকরি করবো। আচ্ছা ঠিক আছে, কল টু মাইন্ড মানে কোনো কিছু স্মরণ করা। ঠিক আছে, এরপরে যদি যাই আমি, কাম টু টার্মস হচ্ছে ঐক্যমত্যে পৌঁছা। কোনো কিছুতে যদি টার্মসে সবাই একমত হয় তাহলে সেটা হয় কি ঐক্যমত্যে পৌঁছা। কাম টু টার্মস মানে কি ঐক্যমত্যে পৌঁছা, কারণ সবাই মিলে একটা ডিসিশন নিয়েছে। ঠিক আছে, একটা ডিসিশন নিয়েছে সবাই মিলে যে কাম টু টার্মস। আচ্ছা ফারজানা বাবু, ইদানিং কি আপনার সাথে আমার কথা হয়েছে? একটু কমেন্ট করবেন তো, আপনার সাথে কি ইদানিং আমার কোনো বিষয়ে কথা হয়েছিল? একটু কমেন্ট করবেন। এরপরে যদি আমি যাই, কাস্ট অ্যাসাইড মানে বাতিল করা। অনেকগুলো নৈতিক ব্যাংক আমি পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে কল টু মাইন্ড যদি আমি বলি সেটা হয়ে যাচ্ছে কি বাতিল করা। তার মানে না, কাস্ট অ্যাসাইড, কাস্ট অ্যাসাইড মানে কি কোনো কিছু সাইডে সরিয়ে রাখা। খেয়াল করেন, কাস্ট অ্যাসাইড, ধরেন আপনি কোনো কিছু একটা হিসেব করছেন, হিসেব করে এগুলোকে আলাদা আলাদা করছেন, খারাপগুলো এক সাইডে, ভালোগুলো আরেক সাইডে। তাহলে যে অ্যাসাইড বলছেন, সাইড করে রাখছেন, তার মানে খারাপগুলোকে বাতিল করে দিচ্ছেন। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই, ড্র দ্য লাইন মানে সীমারেখা নির্ধারণ করা। ড্র দ্য লাইন মানে হচ্ছে সীমারেখা নির্ধারণ করা। কোনো কিছুর একটা লাইন যখন টেনে দিচ্ছেন তার মানে কি সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। দেখবেন বাড়ির মধ্যে দিয়ে সীমারেখা নির্ধারণ করে দেয় যে এর পাশে আর যাবেন না, ওই পাশে আর যাবেন না। সুনাম বয়ে আনতে পারে, অনেক মিস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফারজানা ববি আপনাকে। এরপরে যদি আমি বলি তাহলে আপনার 3-4টা ক্লাস হবে মেবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এরপরে যদি যাই আমরা, ডিলি ডেইলি, ড্র দা লাইন মানে কি, তাহলে লাইন টেনে দেয়া মানে সীমারেখা নির্ধারণ করে দেয়া। তারপরে ডিলি ডেইলি মানে কি সময় অপচয়। এটা একেবারে বাস্তবিক একটা কথা, দেখবেন আমরা বাস্তব জীবনেও কিন্তু ইউজ করি। ঢিলা ঢালা বলি না, ঢিলা ঢালা বলতে কিন্তু কোনো শব্দ নয়, ডিলি ডেইলি আছে। এই ডিলি ডেইলিকে আমরা ধ্বনি বিপর্যয়ের করতে 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 আমরা সেটাকে ঢিলা ঢালা বানিয়ে ফেলি। তাহলে আপনি ওই ববি না, আরেকজন ফারজানা ববি আছেন, তিনি আমার সাথে রিসেন্টলি আর কি কথা হয়েছেন, আমার একটা স্টুডেন্ট আর কি। তো তার মানে যখন হ্যাঁ, নিবন্ধনেও ক্লাস নেই, আমি নিবন্ধনেও ক্লাস নেই। তো যখন বলছে আপনারা একটু শিওর হয়ে নিবেন, হ্যাঁ, এরকম অনেক সময় ঝামেলা হয়েছে যে আমার ক্লাসে মানে আমি পরে নিতে পারি নাই দেখে অনেক স্টুডেন্টরা একটু ঝামেলা করেছিল। একটু শিওর হয়ে নিবেন যে আমি ক্লাস নিব কিনা। হ্যাঁ, এরপরে যদি আমি বলি ডিলি ডেইলি, সেটা হচ্ছে কি সময়ের অপচয়। তার মানে ঢিলা ঢালা বলতে কোনো কথা নেই, ডিলি ডেইলি আছে, যেটার মানে কি ডিলি ডেইলি করে আপনি সময় অপচয় করছেন। ঠিক আছে, এরপরে যদি বলি ডগ ডেইজ, সেটা হচ্ছে সব থেকে গরমের দিন। দেখবেন কুকুররা খালি গিয়ে পুকুরের মধ্যে নেমে যায়, কারণ তাদের গরম বেশি লাগে। তার মানে কি কুকুরের সাথে ডগ ডেইজ সব থেকে গরমের দিন। ডে আফটার ডে মানে হচ্ছে কি দিনের পর দিন। এটা তো শাব্দিক অর্থেই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, জব সলিউশনে পলি তো আমার সাথে ক্লাস করছেনই। আচ্ছা, এটা লেখা হলে এটা লিখবেন। আচ্ছা, তাহলে এটা শেষ। স্যার আনফরচুনেটলি আমাদের নেটওয়ার্কে ডিস্টার্ব হয়ে গিয়েছে। আমাকে কি শুনতে বা দেখতে পাচ্ছেন নাকি জানি না। যদি শুনতে পারেন তাহলে হ্যান্ড রেজ করতে পারেন। এখন আমরা কয়েকটা কমেন্ট নিতে পারি, তাহলে তার মধ্যে দিয়ে আমাদের ইয়েটা চালু হয়ে যাক। হ্যাঁ, না দেখতে পাবে বলতে আমি তো ওদের পড়াচ্ছি, আমি এ ফাঁকে ওদের ক্লাস নেই, আপনি ওইটা অন করেন। জি সাথী, কিছু বলতেন? আমি আনমিউট করে দিয়েছি আপনাকে, আমি আপনাকে শুনতে পাচ্ছি না সাথী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাথী ভালো আছেন? জি স্যার, ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের কারেন্ট চলে গিয়েছে, কিছুক্ষণ আমাকে দেখতে পারবেন না, একটু কাজ হচ্ছে। স্যার, আপনার ক্লাস আমার অনেক অনেক ভালো লাগে, কিন্তু শুনছি যে ক্লাস শেষ হয়ে যাব, তো মানে অনেক মন খারাপ লাগতেছে আর কি। এত কষ্ট পাবেন না স্যার, ইনশাআল্লাহ পরবর্তীতে ওয়ান্স এ স্টুডেন্ট অলওয়েজ এ স্টুডেন্ট, ওয়ান্স এ টিচার অলওয়েজ এ টিচার। আচ্ছা, একটা আমার মনের কষ্ট, হ্যাঁ, আমি 2012 সালে আমি প্রাইমারিতে টিকছিলাম, কিন্তু আমার চাকরিটা হয় নাই। তো আচ্ছা, তারপরে অনেক পরীক্ষা দিছি, তারপরে আমি টিকতে পারি নাই, তো এখন বিদ্যাবাড়িতে ভর্তি হয়েছি। দোয়া করবেন আমার জন্য, আমি যেন। অবশ্যই 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 দোয়া রইলো, অবশ্যই ইনশাআল্লাহ টিকবেন। হ্যাঁ, এবার ভালো করে পড়ালেখা করবেন। ঠিক আছে।
আচ্ছা স্যার। ওকে, ভালো আচ্ছা, থাকবেন, ভালো ভালো থাকবেন সাথী। থাকবেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এরপরে আর কে আছেন? এরপরে আছেন নিশি। নিশি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নিশি, কেমন আছেন? জি স্যার, ভালো স্যার। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। বলুন। স্যার, ক্লাস তো প্রায় তো শেষ পর্যায়ে। স্যার, আপনাদেরকে খুব মিস করব। হ্যাঁ, অনেক ধন্যবাদ, বাট পড়ালেখা মিস করতে হবে, পড়ালেখা মিস করবেন, স্যারদেরকে মিস করার জি থেকে স্যার, পড়ালেখাটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দোয়া করবেন স্যার যাতে অবশ্যই আপনাদের ভালো অবশ্যই রাখতে পারি। অবশ্যই, আপনাদের জন্য, সবার জন্য দোয়া। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আশিক মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আশিক, কি অবস্থা? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিভাবে হয়? আমি তো বেশি একটা ভালো নাই রেজাল্টের, মানে বাংলাদেশের যে অবস্থা দেখতেছি, ভালো থাকে কেমনে? 4 উইকেট চলে গিয়েছে। আসলে এই মানে জবের জন্য স্যার বিশ্বকাপ পেপারের জন্য আমি ক্লোজ করে রাখছি, কারণ সময়টা স্যার এইদিকে দেওয়া লাগবে হ্যাঁ আমার, এই জন্য হ্যাঁ, একটা ম্যাচও দেখা সেটাই। হয় নাই। আমি ভবিষ্যতে খুব অবশ্যই সম্ভবত তার আগে কোন একটা খেলা হয়েছিল কিছুদিন আগে, টি-20 ওয়ার্ল্ড কাপ মনে হয়, আমার তখন ছিল, রিটেন পরীক্ষা ছিল। আমি ওই ওই ওয়ার্ল্ড কাপে মানে আপনার কোনো কিছু করি নাই, মানে একটা খেলাও আমি দেখি নাই তখন, আমার মনে আছে। নর্মালি স্যার আমি কিন্তু ক্রিকেটের পাগল, মানে আমি প্রচুর খেলা পছন্দ করি। আর ছোটবেলা আমি, মানে ছোটবেলায় না ঠিক, স্কুল কলেজ লেভেলে আমি খেলতাম আর কি, প্রচুর খেলতাম। না স্যার, এমনিতে খেলা অনেক প্রচুর দেখা হয়, তারপরেও যেহেতু আমাদের পরীক্ষা সন্নিকটে এই জন্য চাচ্ছি হ্যাঁ কি যে হ্যাঁ, এই না সেটাই সেটাই, অবশ্যই। ঠিক আছে। আর স্যার স্যার, সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাস যেহেতু শেষ হয়ে যাচ্ছে স্যার, প্রত্যেক স্যারকে অনেক বেশি মিস করব। আচ্ছা, আর স্যার, সবাই আমাদের জন্য সর্বোচ্চ দোয়া করবেন। আর অবশ্যই নিজের অবশ্যই দোয়া রইল আপনাদের জন্য, সবার জন্য দোয়া। ঠিক পারা আছে, যায় স্যার, সর্বোচ্চ চেষ্টা করতেছি, কোনোভাবে সময়টা অবশ্যই। নষ্ট করার পরিকল্পনা নেই বা হুম, করতেছি না। বাকিটা স্যার আল্লাহর ইচ্ছা। অবশ্যই অবশ্যই, ভালো করে পড়বেন। হ্যাঁ, দোয়া রাখবেন স্যার। ঠিক আছে। ওকে, ভালো থাকুন আশিক। তো যেটা বলছিলাম আমরা, যে এই জায়গাটা, স্যার, সালাম এর শুদ্ধ উচ্চারণটা সবাইকে বলে দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ইটস ওকে, সমস্যা নেই। সালামের শুদ্ধ উচ্চারণ আমরা জানি, হয়তো বা বলতে গেলে অনেক সময় খেয়াল থাকে না, বা বলতে গেলে অনেক সময় উচ্চারণ এদিক সেদিক হয়ে যায়। প্রকৃত যে উচ্চারণ আছে সেটা হচ্ছে আসসালামু আলাইকুম। আর অনেক সময় আসসালামু আলাইকুম আমরা যখন খুব তাড়াতাড়ি করে বলি, এটা কিন্তু যে কোনো ভাইবা বোর্ডে গেলে খুব ধরে। এটা কি বললেন? আসসালামু আলাইকুম কি আবার? আসসালামু আলাইকুম, খুব সুন্দর করে বলার চেষ্টা করবেন সবাই। হ্যাঁ, তো যেটা বলছি, আমি হয়তো খেয়াল করি না, এখানে একজন খেয়াল করেছেন, যে আপনাদের কারোর মনে হয় সালামটা একটু অস্পষ্ট ছিল, সেটা আর কি বলছে। তো যেটা বলছিলাম, এরপরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, সেটা হচ্ছে কি কাস্ট অ্যাসাইড, মানে কোনো কিছু সাইডে সরিয়ে রাখা, তাই তো? এরপরে যদি আমরা বলি ড্র দা লাইন, মানে হচ্ছে কি সীমারেখা নির্ধারণ করা, ওই যে সীমারেখা টেনে দিয়েছে, লাইন টেনে দিয়েছে, তাই তো? এরপরে যদি যাই আমরা ডিলি ডেইলি, এটা কি শেষ করেছি? ডে আফটার ডে, দিনের পর দিন, এটা তো আমরা করেছি মনে হয়। ডাউন টু আর্থ, আমরা যদি ডাউন টু আর্থ বলি, তাহলে ডাউন টু আর্থ কি খেয়াল করবেন? যখন আপনি ডাউন মানে আর্থের দিকে তাকিয়ে চলছেন, আপনার মাথা যখন মাটির দিকে তাকিয়ে চলছেন, তার মানে কি আপনি বাস্তবিক চিন্তা করছেন, আকাশ কুসুম চিন্তা করছেন না। আপনার মাথা যখন আপনি ডাউনে দিয়ে রাখছেন, তখন আপনি অবশ্যই মানে ডাউন টু আর্থ চিন্তা করছেন, মানে বাস্তবিক চিন্তা করছেন, তাই তো? তারপরে যদি যাই ইট হাম্বল পাই, সেটা হচ্ছে কি অপমান সহ্য করে ক্ষমা চাওয়া। ইট হাম্বল পাই, মানে পাই হচ্ছে একটা কেক, পাই কেক তো আপনারা সবাই জানেন। তো অপমান সহ্য করে অনেক সময় অনেককে পাই, মানে পাই কেক দিয়ে দেয়া, ব্যাপারটা এরকম আর কি, মনে রাখতে পারেন। এরপরে কি ইন্ডিয়ান স্মোক, কোনো কিছু ব্যর্থতায় পর্যবসিত হয়, এটা আপনারা সবাই জানেন, কোনো কিছু ব্যর্থতায় পর্যবসিত হওয়া বা কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া, ইন্ডিয়ান স্মোক। ফিউ অ্যান্ড ফার বিটুইন, কদাচিৎ। ফিউ মানে কি অল্প, এবং ফার বিটুইন মানে একটা জিনিস কদাচিৎ বা প্রায়শই কম হওয়া, কদাচিৎ বা কম বা স্বল্প সংখ্যক হওয়া, এই জিনিসটা এভাবে বোঝানো যায়। ফ্লেশ অ্যান্ড ব্লাড, ফ্লেশ অর্থ কি? ফ্লেশ অর্থ হচ্ছে মাংস, মাংস এবং রক্ত, যেটাকে বলা হয় রক্ত মাংসের দেহ। না আশিক, কি বলেন, এত ইমোশনাল হয়ে যাবেন কেন? আরো 3-4টা ক্লাস আছে, আজকে কান্নাকাটি করলে হবে? আরো 3-4 দিন পরে করেন, তাও মানা যায়, আজকে কাঁদবেন না অ্যাটলিস্ট। ঠিক আছে, এরপরে যদি যাই, আর 3টা ক্লাস আছে, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। আচ্ছা, ইটস ওকে সাকিব নাহার। তো যেটা বলছিলাম, যে তারপরে কি ফ্লেশ অ্যান্ড ব্লাড মানে কি রক্ত মাংসের দেহ, তাই তো? ফর গুড, একেবারে চিরতরে। আপনারা এমন ভাব করছেন যে আমি মনে হয় চিরতরে চলে যাচ্ছে, আর মনে হয় আপনারা আমাকে দেখতেই পাবেন না, ব্যাপারটা এরকম না, কিন্তু আমরা একসাথে ক্লাস করবো। হ্যাঁ, একটা পার্থক্য আছে, যে এখন যেমন আমার স্টুডেন্ট, আমি সবার সাথে কথা বলতে পারি,
তো তখন হয়তো লাইভ ভিডিওতে হয়তো আমি কথা বলতে পারবো না, আপনি যে দেখছেন সেটা আমি হয়তো বা দেখবো না। তো এই জাতীয় ব্যাপারটা হতে পারে। এরপরে যদি বলি আমি ফুলস প্যারাডাইস, এই যে ফর গুড, চিরতরে আপনারা কিন্তু ফর গুড আমাকে বিদায় জানাচ্ছে, ব্যাপারটা কিন্তু এমন না। এরপরে যদি বলি ফুলস প্যারাডাইস, যেটা হচ্ছে বোকার স্বর্গ, যেই স্বর্গে সবাই বোকা। ফুল হচ্ছে বোকা, প্যারাডাইস হচ্ছে স্বর্গ, বোকার স্বর্গ। ফ্রেশ ব্লাড, নতুন সভ্য, যারা নতুন নতুন সভ্যতা অর্জন করে সেটাকে ফ্রেশ ব্লাড বলা হয়। গিফট অফ দ্য গ্যাপ, যাকে বলা হয় বাগ্মিতা বা বাকপটুতা, যে খুব সুন্দর করে কথা বলতে পারে এমন। ঠিক আছে, এরপরে যদি আমি বলি গেট অ্যালং, সেটা হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রাখা, কারোর সাথে সুসম্পর্ক বজায় করে রেখে যখন চলছে সেটা হয়ে যাচ্ছে গেট অ্যালং। ঠিক আছে, এরপরে যদি আমি বলি, আচ্ছা সোনিয়া বলছেন আপনার ক্লাস শেষ হয়ে গেলে অন্য ব্যাচে ভর্তি হয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এরপর যদি বলি গেট অ্যালং, সেটা হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক রাখা। তারপর যদি বলি ফ্রেশ ব্লাড, সেটা হচ্ছে রক্ত মাংসের দেহ। আপনারা এটা একটু লিখে ফেলবেন, আমি একটু আসবে না, আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনি করতে থাকুন। আচ্ছা, এরপরে যদি যাই আমরা, এটা কি হয়েছে না আমাদের, এটা কি হয়েছে, হয়েছে। এরপরে যদি যাই আমরা, গিভ ইন মানে বশ্যতা স্বীকার করা। ওই যে আমরা বলেছিলাম কি, কার বশ্যতা স্বীকার করে, জীবনেও নারী শক্তি বশ্যতা স্বীকার করে না। ঠিক আছে, এরপরে কি হাফ এ চান্স, মানে সামান্যতম অর্ধেক সুযোগ থাকলেও সেটাকে আপনি অর্ধেক বা হাফ একটা সুযোগও আপনি মিস করছেন না, সেটাও আপনি ইয়ে করছেন, সেই সুযোগটাও আপনি নিতে চাচ্ছেন। হ্যান্ড ইন গ্লাভ মানে হচ্ছে ঘনিষ্ঠ। হ্যান্ড ইন গ্লাভ মানে কি, গ্লাভ হচ্ছে কি হাতের যে গ্লাভস থাকে, তাই তো। তো এই হ্যান্ড ইন গ্লাভ যখন বলছেন, হাত এবং গ্লাভসের সম্পর্ক কিন্তু খুব ঘনিষ্ঠ থাকে, হাতের সাথে গ্লাভস একবারে লেগে থাকে আটাআটি ভাবে, এর মধ্যে কোনো দূরত্ব থাকে না। সেই জন্য হ্যান্ড ইন গ্লাভ যখন বলা হচ্ছে, হাতের সাথে গ্লাভসের একটা সুসম্পর্ক রয়েছে, একসাথে কাছাকাছি থাকে, সেই জন্য হ্যান্ড ইন গ্লাভ হচ্ছে ঘনিষ্ঠ। হোল্ড ওয়াটার অর্থ হচ্ছে কি পরীক্ষায় টিকে থাকা। ধরেন কচু পাতায় পানি যে টিকে থাকে না, কচু পাতার মধ্যে অনেক সময় দেখবেন পানি দিয়ে আপনারা এইভাবে এইভাবে করছেন যে মানে কোনো মতো আপনি পানিটা টিকিয়ে রাখতে চেষ্টা করছেন, সেটাই হচ্ছে পানিটাকে ধরে রাখা। হোল্ড ওয়াটার মানে কি, ধরে রাখা পানি। তাহলে এটা যেহেতু একটা পরীক্ষার মতোই, তো কচু পাতার পানিটা রাখা পরীক্ষার মতো, সেজন্য হোল্ড ওয়াটার মানে হচ্ছে পরীক্ষায় টিকে রাখা। হার্ড অ্যান্ড সোল, সর্বান্তকরণে বা সর্বাত্মক ভাবে, একেবারে জান প্রাণ দিয়ে যেটাকে বলে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, পড়ালেখা করতে হবে, যাতে এবারই খুব ভালো করে মানে পরীক্ষাটা দিতে পারেন এবং চাকরিটা ইনশিওর করতে পারেন। এরপরে যদি আসেন তখন দেখা যাবে যে ব্যাপারটা গর্বেই আমাদের বুকে একবারে ভরে যাবে, যে আর আর কোনো কিছু আপনাদের কাছ থেকে চাওয়াই থাকবে না জীবনে। যে একজন শিক্ষক হিসেবে তার নিজের অ্যাচিভমেন্টের থেকে তার স্টুডেন্টের অ্যাচিভমেন্ট কিন্তু তাকে বেশি আনন্দ দেয়, অনেক বেশি আনন্দ দেয়, যেটা আমার কাছে ফিল, আমি অনেক ফিল করি ব্যাপারটা। আমাদের সার্ভিসে কিছুদিন আগে একটা স্টুডেন্ট সার্ভিসে না, ঠিক আমাদের অ্যাডমিশনে মনে হয় একটা টেক্সট পাঠিয়েছে, সে কোনো একটা চাকরি পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। তো ফার্স্ট হয়েছিল, পরে সে টেক্সট করলো, মানে একবারে আমার নাম মেনশন করে বলছে, আমি জানি না এতটুকু আমি ডিজার্ভ করি কিনা, বা এত ভালোবাসা বা এত যে ভালো বলছে আমি আসলে জানি না, আমার নিজেকে এত যোগ্য মনে হয় না। তো সে তখন বলছিল যে আসলে ফার্স্ট হয়ে বুঝলাম যে স্যারের ক্লাসগুলো আমাকে অনেক উপকৃত করেছে। তিনি আরো অনেক সুন্দর করে বলেছেন, আমি নিজের প্রশংসা হয়ে যায় তো খুব একটা সুন্দর করে হয়তো বা করতে পারছি না। তো পরে তিনি বললেন যে বুঝলাম যে স্যারের ক্লাসগুলো আমার উপকারে লেগেছে, বা স্যারের টেকনিক ভালো, এই জাতীয় কিছু একটা বলেছে। তো এই যে একটা গর্ব জিনিসটা, এটা কিন্তু সারা জীবন মানে এটা এটা অন্য কোনো প্রফেশনে পাওয়া যায় না। সেই জন্য অবশ্যই আপনারা টিচার হবেন, চেষ্টা করবেন যাতে এই গৌরবটা আপনাদের কাছেও আসে। ঠিক আছে, এরপরে যদি আমি বলি ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায়, শেষ কান্না করিনি, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এরপরে যদি বলি ইন কোল্ড ব্লাড মানে কি, ঠান্ডা মাথায়। কোল্ড মানে যেহেতু ঠান্ডা, ব্লাড মানে ঠান্ডা মাথায়, ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায়। এরপরে যদি যাই আমরা ইন কেস, যদি, এটা আমরা সবাই জানি ইন কেস মানে কি যদি।
ইন অ্যাডিশন টু মানে অধিকন্তু বা সেই সাথে, কোনো কিছুর সাথে যদি আপনি কোনো কিছু বলেন তাহলে সেটা হয়ে যায় অধিকন্তু, তাই তো? এরপরে যদি আমি বলি ইন অর্ডার দ্যাট, এটা হচ্ছে যাতে বা সেই জন্যে। তারপরে কি ব্ল্যাক এন্ড হোয়াইট, ইন ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা আমরা আগেই করেছি সেটা কি লিখিত ভাবে, তাই তো? ইন ব্ল্যাক এন্ড হোয়াইট সেটা হচ্ছে লিখিত ভাবে, ঠিক আছে? এরপরে যদি আমি বলি এরপরে যদি আমরা বলি কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয়। কিথ অ্যান্ড কিন মানে হচ্ছে আত্মীয়, যেখানে বলা হচ্ছে কি মানে থাকে না আত্মীয় স্বজনদেরকে একসাথে, আত্মীয় স্বজনদেরকে যখন বোঝানো হয় সেক্ষেত্রে কিথ অ্যান্ড কিন। কিথ অ্যান্ড কিন মানে কি জানেন? এটার শাব্দিক অর্থ যদি বলি, এটার শাব্দিক অর্থ হচ্ছে গুড়াগাড়া। আমরা অনেক সময় বলি গুড়াগাড়া সবাই, মানে বাচ্চা কাচ্চা সবাই, তো এই কিথ অ্যান্ড কিন হচ্ছে আত্মীয় স্বজন, ঠিক আছে? তারপর যদি বলি লুক ফরওয়ার্ড টু, কোনো কিছু ভালো কিছুর প্রত্যাশা করা। লেট লুজ কোনো কিছু ছেড়ে দেয়া, আপনি লুজ করে ছেড়ে দেন না কোনো কিছু, লেট লুজ মানে হচ্ছে কোনো কিছু ছেড়ে দেয়া। তারপর যদি বলেন মেক এ কেস, সেটা হচ্ছে যুক্তি দেখানো, খেয়াল করবেন যুক্তি দেখানো পূর্বের আচ্ছা ঠিক আছে পূর্বেরটা দেখাচ্ছি। তো যেটা বলছি যুক্তি দেখানো, কোনো কিছু যখন আপনি কি বলে যে কেস করছেন, কেস কিন্তু পুরোটাই যুক্তি নির্ভর, যুক্তি ছাড়া কিন্তু কেস হয় না, সেজন্য যুক্তি দেখানো হচ্ছে মেক এ কেস। মেক হাই ওয়াইল দ্য সান শাইনস, তখনই হাই বলছেন যখন সূর্য উঠছে, কারণ সূর্য যখন ডুবে থাকে আপনি হাই বললে সে দেখবে না। এটার একেবারে জলজ্যান্ত এক্সাম্পল আমাদের অনেক স্টুডেন্টরা আছেন যারা অনেক স্মার্ট, আপনারা তারা কি মেক হাই ওয়াইল দ্য সান শাইনস এটার এক্সাম্পল যদি দেই, আমি যখন লিখছি তখন কিন্তু সচরাচর কমেন্ট কমই থাকে, আমি যখন এখানে ফিরছি তখন থেকে একসাথে 4-5টা কমেন্ট আছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে স্যার এই পাশে ফিরলে হয়তো কমেন্টটা দেখতে পারবে, তখনই করছেন। এটা হচ্ছে জলজ্যান্ত এক্সাম্পল যে মেক হাই while the sun shines মানে ঝোপ বুঝে কোপ মারা। আবার চলে গেল, আমাকে দেখতে পাচ্ছে? আমাকে ওরা দেখতে পাচ্ছে? ক্যামেরা অফ হয়ে গেছে? হুম, আচ্ছা আমাকে দেখতে পাচ্ছে না? আচ্ছা তারপরে আমরা যাই, তারপরে কি থাকে মেইডেন স্পিচ মানে প্রথম বক্তৃতা বা প্রথম অ্যাপিয়ারেন্স যখন আপনি বলছেন। মেক ওয়ান্স মাইন্ড মনস্থির করা, যখন আপনি মনস্থির আপনার মাইন্ডকে যখন মেক করে একবারে রেডি করেছেন যে আমি সেটাই করব, সেটা হচ্ছে মেক ওয়ান্স মাইন্ড। মেক গুড মানে ক্ষতিপূরণ করা, মনে রাখবেন কিভাবে খারাপ ছিল সেটাকে আপনি ভালো করছেন, মেক গুড। কোন একটা জিনিস খারাপ ছিল সেটাকে আপনি ভালো করছেন, তার মানে কি ক্ষতিপূরণ করছেন। নাল অ্যান্ড ভয়েড মানে কোনো কিছু বাতিল করছেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটা বিসিএস পরীক্ষায় আসা একটা প্রশ্ন। নাল অ্যান্ড ভয়েড এটা আইনি পরিভাষা, যেটাকে বলা হয় যে নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে বাতিল। হ্যাঁ নামাজের জন্য বিরতি না, একবারে আমরা ক্লাস শেষ করে দেবো, আর 20 মিনিটে আছে সময়। হ্যাঁ এরপরে যদি আমরা বলি আউট অফ দ্য কোয়েশ্চেন, যেটা কিনা অসম্ভব কোনো কিছু বলা হয়, অসম্ভব কোনো কল্পনা বা অসম্ভব কোনো কিছুকে বলা হয় আউট অফ দ্য কোয়েশ্চেন। এটা একটু স্ক্রিনশট নিয়ে ফেলবেন। ওকে এরপরে যদি স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রাসিনা আক্তার। তারপর আউট অফ দ্য কোয়েশ্চেন মানে কি অসম্ভব। আচ্ছা কার যেন একটা বাকি ছিল, এটা নাকি জানি এর আগেরটা। আউট অফ দ্য কোয়েশ্চেন এটাও নিয়ে নেন, এটাও নিয়ে নেন, যার যেটা বাকি আছে তিনি একটু নিয়ে ফেলেন। তাহলে এটা যদি দেখি আউট অ্যান্ড আউট মানে একেবারে হারে হারে সব গুণে গুণের কথা বলা হচ্ছে। ওপেন সিক্রেট সর্বজন বিদিত মানে সবাই জানে, ঠিক আছে? সবাই জানে এই রকম কথাগুলো বলা যায় ওপেন সিক্রেট, ঠিক আছে? সবাই জানে মানে আপনি মনে করছেন যে শুধু আপনি জানেন, কিন্তু না, দুনিয়ার সবাই আপনার এই সিক্রেটটা জানে, সেটা হয়ে যাচ্ছে ওপেন সিক্রেট। এরপরে কি পিকে কোয়ারেল উইথ মানে ঝগড়া বাঁধানো, কোয়ারেল যেহেতু আছে এটা ঝগড়া বাঁধানো জানি আমরা। প্রোজ অ্যান্ড কনস খুঁটিনাটি, এটাকে আরো কি বলা যায় ভালো মন্দ, খুঁটিনাটির পরে বলা যায় ভালো মন্দ। তারপরে কি ভালো কি বলে যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এটা কি বলে সুবিধা অসুবিধা, সুবিধা অসুবিধা। প্রোজ এন্ড কনস হচ্ছে সুবিধা অসুবিধা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস, তাই তো? এরপরে যদি যাই আমরা, ও আচ্ছা লাইট বেশি না, আমি একটু মোটা করে কালিটা নিলে আপনারা দেখতে পারবেন। এরপর যদি বলি পুট হেডস টুগেদার মানে সবার
মাথা একসাথে লাগিয়ে চিন্তা করা, একত্রে বসে পরামর্শ করা। পুট হেডস টুগেদার হচ্ছে একত্রে বসে কোনো বিষয়ে পরামর্শ করা, ঠিক আছে? তারপরেরটা যদি যাই আমরা, পাস অ্যাওয়ে মানে হচ্ছে কি মারা যাওয়া। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, মোটামুটি আমরা জানি। পুট আপ উইথ সহ্য করা, কাউকে যখন আপনি সহ্য করছেন সেটা হয়ে যাচ্ছে পুট আপ উইথ, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক চাকরি পরীক্ষা আছে, অনেক চাকরি পরীক্ষা আছে। পুট আপ উইথ। রেইজ ওয়ান্স আইব্রো, চোখ কপালে ওঠা বা বিস্মিত হওয়া, দেখতে কিন্তু কঠিন মনে হচ্ছে, ঠিক আছে? কিন্তু কি বলে, ওপেন সিক্রেট আমি মজা করে বললাম, পরে কিন্তু এটা প্রবাদ, এটা আমি বাক্যে জানছি। আচ্ছা, তো যেটা বললাম যে রেইজ ওয়ান্স আইব্রো, এই জিনিসটা কিন্তু মজার একটা জিনিস। সেটা কি, আপনি দেখতে মনে হচ্ছে খুব একটা কঠিন কথা, কিন্তু আসলে কিন্তু খুবই সহজ একটা জিনিস। আপনি দেখবেন কোনো কিছু যদি আপনি বিস্ময় প্রকাশ করেন বা কোনো কিছুতে যদি আপনি মানে কি বলে যে থাকে না যে আপনি অবাক হন, তখন আপনি কি করেন, যে চোখটা এমন করেন না যে ও এরকম। এই যে আইব্রোটা এটার উপরে উঠিয়েছেন, সেটার কথাই বলা হচ্ছে যে রেইজ ওয়ান্স আইব্রো। কত সহজ জিনিস, মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই আমাদের, ঠিক আছে? এরপর দেখেন রেড হ্যান্ডেড, হাতে নাতে। লাল হাতে বলা হয় না যে একেবারে তাকে অপকর্মটা করার সময় আমি ধরে ফেলেছি, সেটাই হয়ে যায় রেড হ্যান্ডেড। র্যাঙ্ক অ্যান্ড ফাইল, যেটাকে বলা হয় সাধারণ সৈনিক। র্যাঙ্ক অ্যান্ড ফাইল যদি বলা হয় সেটা হয়ে যায় সাধারণ সৈনিক। তারপরে যদি বলি স্পেয়ার নো পেইন্স, মানে হচ্ছে যথাসাধ্য সবকিছু চেষ্টা করা, কোনো কিছুই বাদ না রাখা, স্পেয়ার নো পেইন্স। সোয়ান সং মানে হচ্ছে কি শেষ কর্ম। সোয়ান সং হচ্ছে শেষ কর্ম, যে কোনো কর্মটাকে যখন সোয়ান সং বলছেন সেটা হচ্ছে কি শেষ সাহিত্য কর্ম হতে পারে বা শেষ যে কোনো একটা কিছু হতে পারে, ঠিক আছে? এরপরে যদি আমি বলি সফট সোপ মানে তোষামোদি করা। খেয়াল করে দেখবেন যারা তোষামোদি করে তারা কিন্তু হাত সারাক্ষণ এমন এমন করতে থাকে সাবানের মতো। এটা দিয়ে সারা আপনি সহজে মনেই রাখতে পারেন, সোপ মানে কি সাবান, সফট সোপ মানে কি তোষামোদি করা। তোষামোদকারী ব্যক্তিরা এরকম এরকম করতে থাকে হাতে, এই জন্য সফট সোপ মানে কি তোষামোদি করা। সরি ফিগার, কৃতিত্ব দেখাতে না পারা বা খারাপ নাম্বার পাওয়া পরীক্ষায়, তাই তো? সরি ফিগার মানে কৃতিত্ব দেখাতে না পারা বা খারাপ নাম্বার পাওয়া পরীক্ষায়। টেল আপন মানে কি ক্ষতি করা, কোনো কিছুতে ক্ষতি করা মানে টেল আপন, ঠিক আছে? তোষামোদ, তোষামোদ কি, তোষামোদ হচ্ছে তেল মারা, বুঝতে পেরেছেন? তোষামোদ হচ্ছে যে তেল মারা, তোষামোদ বুঝেন না? এটা একটা কথা বললেন, আমাদের মানে পুরো পুরো দেশ চলছে এটা দিয়ে, আর আমরা যদি এটা না বুঝি তাহলে কি হবে? তোষামোদি জিনিসটা দিয়ে পুরো দেশ চলছে, ঠিক আছে? আর আমি একটা জিনিস বলছি, এটা স্টুডেন্টদের হিসেবে জাস্ট একটা মানে আপনি বলতে পারেন যে একটা আর কি সাজেশন বা একটা টিচার হিসেবে একটা চাওয়া, জীবনে এই কাজটা ছাড়া সব করবেন, এই তোষামোদি ছাড়া জীবনে সব করবেন। আর তোষামোদির যে জায়গাটা সেটা নিজের যোগ্যতা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই তোষামোদকারী ব্যক্তিদের আমি খুবই অপছন্দ করি, কারণ তারা হয় কি যে তারা আপনার একটা কোনো একটা কিছু দেখে না, তারা আপনার কাছে এসে খুব ইয়ে করে, তারা রিয়েল বলতে কোনো কিছু নাই। তারা রিয়েল বলতে কোনো কিছু নেই, যে আপনাকে ভালোবাসে বা আপনাকে অপছন্দ করে পছন্দ করে, তারা রিয়েল না। মানে তারা হচ্ছে কি আপনার এটা আছে তাই আপনার কাছে এসে খুব ইয়ে করবে। তো মানে এরকম আমার সাথে অনেক হয়েছে। আমি তোষামোদি খুবই অপছন্দ করি ভাই, মানুষ হিসেবে যদি মানে ঠিক থাকে তাহলে ঠিক আছে, নয়তো একেবারেই ভাল লাগে না, ঠিক আছে? এরপরে যদি যাই আমি, আপনারা দেখবেন তোষামোদকারী অনেক ব্যক্তি আছে এবং তারা খুব ভালো করে লাইফে, খুব ভালো করে, কিন্তু ভাই মানে এরকম একজনের হাতে পায়ে ধরে নিজের ব্যক্তিত্ব নষ্ট করে তোষামোদ করে যদি হয় তাহলে কিভাবে, মানে এই এই অ্যাচিভমেন্টের কোনো ভ্যালু নেই আসলে। এরপরে যদি যাই, 3 স্কোর মানে হচ্ছে 60। থ্রো অ্যান্ড থ্রো মানে হচ্ছে কি সম্যক ভাবে বা পুরোপুরি ভাবে, তাই তো? টু স্মেল এ র্যাট মানে হচ্ছে সন্দেহ করা। সন্দেহ করা কি, স্মেল এ র্যাট। দেখবেন আপনি মানে ইঁদুররা সারাক্ষণ দেখবেন যে শুকতে থাকে আর কি, ইঁদুররা সারাক্ষণ শুকতে থাকে, যে নাক দিয়ে কেমন যেন তারা শুকে শুকে চলে আর কি। তো ইঁদুর যখন শুকে চলছে সেটা কি সন্দেহ করছে কোনো কিছু একটা আছে, খাবার আছে এখানে বা কোনো কিছু একটা ডাউট করেই কিন্তু সে শুকছে যে এখানে কি কিছু আছে নাকি। তো তার মানে সন্দেহ করা মানে কি টু স্মেল আ র্যাট। এরপর যদি বলি টেক ফ্যান্সি টু, কাউকে ভালো লাগা, কাউকে যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে টেক ফ্যান্সি টু বলতে পারেন। টেক ইনটু অ্যাকাউন্ট আপনি বলতে পারেন কোনো কিছু বিবেচনা করাকে বলতে পারেন, যে আপনি কোনো কিছু অ্যাকাউন্টে নিচ্ছেন সেটাকে বিবেচনা করছেন, টেক ইনটু অ্যাকাউন্ট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আছে অনেক চাকরি পরীক্ষায়, টেক ইনটু অ্যাকাউন্টটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে যদি দেয় থ্রো থিক অ্যান্ড থিন মানে বিপদে আপদে সবসময়। থিক মানে কি পাতলা, থিন মানে কি ভারী, মানে পাতলা ভারী যেই সময় হোক না কেন আপনি সাথে আছেন, এরকম আর কি। যে কি বলে আহ, কোন কোন টেলিকম কোম্পানির জানি একটা অ্যাড ছিল যে দূরত্ব যতই হোক কাছে থাকুন, বা এই জাতীয় কোন একটা ট্যাগলাইন মনে হয়েছিল। ব্যাপারটা হচ্ছে এরকম যে বিপদে আপদে সবসময় থিক অ্যান্ড থিন, সবসময়। দূরত্ব হলে এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে?
এরপরে যদি যাই টু ডু অ্যাওয়ে উইথ, কোনো কিছুকে অ্যাওয়ে করে দেয়া। অ্যাওয়ে মানে কি? দূরে, তার মানে ত্যাগ করে দেয়া। কোনো কিছুকে যদি অ্যাওয়ে করে দিচ্ছেন সেটা দূরে ত্যাগ করে দিচ্ছেন। এরপরে কি টার্ন ওভার এ নিউ লিফ, যখন একটা নতুন পাতা জন্মায়। যখন নতুন পাতা জন্মায় তখন নতুন অধ্যায়ের সূচনা হয় না? গাছটি নতুন করে পাতা জন্মাচ্ছে, নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এরপরে যদি যাই টু এন্ড ইন স্মোক, সেটা হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া, যেটা আমরা আগেও পড়েছি। টু গেট অ্যালং উইথ, কারোর সাথে সুসম্পর্ক থাকা। এটা একটু লিখে নিবেন, লেখা হলে ডান লিখবেন। ওকে, এরপর যদি যাই টু মিট ট্রাভেল হাফ ওয়ে, যখন অর্ধেক রাস্তায় গিয়ে আপনি কাজটা করতে পারছেন না, হতবুদ্ধি হয়ে গিয়েছেন। টু মিট ট্রাভেল হাফ ওয়ে, মানে ট্রাভেল মানে কি সমস্যার সম্মুখীন হয়েছেন অর্ধেক রাস্তায় গিয়ে, হতবুদ্ধি হয়ে গিয়েছেন। আপ অ্যান্ড ডুইং, উঠে পড়ে লাগা। মনে করেন সকালবেলা ঘুম থেকে উঠেছেন, খাওয়া দাওয়ার নাম নেই, আপনি সোজা পড়তে চলে গেলেন, পড়ার টেবিলে চলে গেলেন, যে একেবারে উঠে পড়ে লাগছেন, উঠেছেন আর পড়তে বসেছেন, আর কোনো কিছু আপনি চিন্তা করেন নাই। কিন্তু এরকম ছেলে বা এরকম মেয়ে খুবই কম পাওয়া যায়, ঠিক আছে? সকালবেলা কোনো কিছু করি আর না করি, প্রথম কাজটা কি হয় আমি বলে দেই, সবারই এটা হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজটা হচ্ছে, ঘুম ভাঙা না, নামাজেরও আগে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে মোবাইলের নোটিফিকেশন দেখা। ঠিক আছে, সেটা হচ্ছে মোবাইলে কি কি নোটিফিকেশন এসেছে, যারা স্মার্টফোন চালায় আর কি, তারা এই কাজটা করে থাকি। এরপরে যদি বলি উইথ গুড গ্রেস, তার মানে কি সানন্দে বা আনন্দের সাথে। যে আমি আপনাদের সাথে ক্লাস করছি, আমি আনন্দ নিয়ে ক্লাস করছি, জানি না আপনারা এনজয় করছেন কিনা, আপনারা আনন্দ পাচ্ছেন কিনা। সেক্ষেত্রে যদি উইথ এ গুড গ্রেস বলেন, তার মানে কি একটা ভালো আনন্দ নিয়ে আপনি একটা কাজ করছেন। আমি আনন্দ নিয়ে করি সবসময়। এরপর যদি বলি উইথ আ ভিউ টু, সেটা হচ্ছে উদ্দেশ্যে, কোনো কিছুর জন্য যদি উদ্দেশ্য বলা হয় সেক্ষেত্রে উইথ আ ভিউ টু। ওর্থ ওয়ান্স ওয়াইল, মানে যথার্থ কোনো কিছুকে মূল্য দেয়াকে বোঝাতে ওর্থ ওয়ান্স ওয়াইল বলা হয়। হোয়াইট এলিফ্যান্ট মানে কাজে আসে না কিন্তু দামি এবং অসুবিধাজনক। ব্যাপারটা কেমন খেয়াল করে দেখবেন, যে এলিফ্যান্ট তো এমনিতে একটা বড় জিনিস, তো সেটা যদি আবার সাদা রঙের হয়, সেটাকে কিন্তু কি বলে যে রাখতে, পর্যবেক্ষণ করতে, সেটার পরিচর্যা করতে অনেক সময় যাবে। একটা কিছু লেগে গেলে, দাগ লেগে গেলে সেটাকে আবার ধুতে হবে, মুছতে হবে, এত ঝামেলা। তার মানে কি অনেক দামি কিন্তু সুবিধাও নাই। কালো যদি হতো তাও একটা সুবিধা ছিল, সাদা দেখে সুবিধাও নাই। ঠিক আছে, তার মানে হোয়াইট এলিফ্যান্ট মানে কি কাজে আছে না অথচ দামি এবং অসুবিধাজনক। ঠিক আছে, এই ছিল ফ্রেজ এন্ড ইডিয়মস। এরপর যদি কিছু কোয়েশ্চেন বলে, আপনাদের সবার হাতটা আগে আমি নামিয়ে দিচ্ছি, তারপর আমরা একটু সলভ করি, দেখি কে কে বলছেন, কে কে সলভ করবেন। তাহলে আমরা যদি প্রথমে বলি যে, এবার হ্যান্ড রেজ করতে পারেন, যে বাই অ্যান্ড লার্জ এটা কি? জিহান হ্যান্ড রেজ করেছেন প্রথমে। জিহান শুনতে পাচ্ছেন? জি স্যার। ভালো আছেন? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলুন তো জিহান, এটা কি হবে? স্যার মোস্টলি। বাই অ্যান্ড লার্জ মানে মোস্টলি, যেটা আজকের ক্লাসে কিন্তু আমরা শিখেছি। তারপরে যদি দেখি স্নেক ইন গ্রাস, এটা কি বলবেন? এটা আমি যদি বলি, পরে কে আছেন? পরে আছেন রেক্সোনা আক্তার। স্যার, আমি জি স্যার। অনেক আগে থেকে আপনার সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু আমাকে অ্যাডমিট করেন নাই। আচ্ছা, ক্লাস করাচ্ছিলাম যে, বলুন। স্যার, এখন আমি একটু বলতে চাই কি, গতকাল আগে এটা সলভ করে নিন, বলুন। স্নেক। এটা যদি পারেন তাহলে আপনার কথা শুনবো, নয়তো কিন্তু শুনবো না। এবার হিসাব করে বলুন। স্যার, আচ্ছা বলুন বলুন, শুনবো শুনবো, বলুন। হ্যাঁ কি? এটা কি এ নম্বর হবে স্যার? স্লিপিং স্নেক কেন হবে? নো। হিডেন এনিমি, স্নেক ইন দা গ্রাস। একটা ঘাসের মধ্যে যদি একটা সাপ লুকিয়ে থাকে, তার মানে কি যে শত্রুটা আছে, সে লুকিয়ে আছে। শত্রুটা লুকিয়ে আছে, তার মানে শত্রুকে আপনি দেখতে পাচ্ছেন না, হিডেন এনিমি, তাই তো? জি স্যার। আচ্ছা, এবার বলুন আপনার কি কি যেন আমি কোয়েশ্চেন বলতে ছিল? চাচ্ছি কি, এই যে আমাদের আজকে যে ক্লাসটা হলো, আমি হ্যাঁ। দেখেছি ক্লাসটা হচ্ছে 9:15-তে। আমি তো সেইভাবে প্রিপারেশন নিয়েছি, 3টে আমার ক্লাস নাই। আর আমি তো আচ্ছা জানি না যে একদিনে 2টে ক্লাস হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো আপনার ক্লাস মেবি 40 মিনিট হয়ে যাওয়ার পরে আমি যখন গ্রুপে ঢুকলাম, তখন দেখলাম ক্লাস আছে। পরে আচ্ছা শেষে আমি হলাম, এইটা কথা। আর আমাদের এই সপ্তাহে বেশিরভাগই 3টে ক্লাসটা হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা এটা
এটা স্যার মানে এটা আসলে আমার কাছে বলে খুব একটা লাভ হবে না স্যার, আমি এই রুটিনের ব্যাপারগুলো আসলে জানি না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে স্যার। তো আর সার্ভিসে আপনি আরেকটা ফোন কথা দিয়ে হয়েছে বলবেন। কি স্যার, এই জি যে বলুন। অনেকে বললো ক্লাস শেষ, ক্লাস শেষ, আমাদের পরীক্ষার ডেট কি দিয়ে দিছে যে ক্লাস শেষ? এটা আমি আসলে বুঝি নাই। পরীক্ষার ডেট আপনার কোন ধাপের জানো? তৃতীয় স্যার। তৃতীয়? না মানে ক্লাস শেষ হয়ে গেলে এরপরে তো আপনারা কানেক্টেড থাকবেনই, কিন্তু ক্লাসের মানে প্রয়োজনীয় ক্লাসগুলো হবে তখন হয়তো বা 600, 700, 800, 1000 স্টুডেন্ট একসাথে ক্লাস করবো, সেটাই আর কি বলছো না। সমস্যা নাই স্যার, আমি জব সলিউশনে ভর্তি আছি। হ্যাঁ হ্যাঁ, ওই তো আপনি নিজেরটাই চিন্তা করলেন, মানুষেরটা চিন্তা করলেন না। ঠিক আছে স্যার, ভালো থাকবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে তারপরের কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি আমি বলি, উইথ ওপেন আর্মস, আশিক মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলুন এটা কি হবে? ওপেন আর্মস হবে ওয়ার্মলি, কোনো কিছু warmly। যখন সানন্দে বা থাকে না যে খুব একটা বেশি কি বলে ওপেনলি নেওয়া হয়, মানে কাউকে আপনি ওপেন আর্মসে নিয়েছেন মানে কি তাকে আপনি ভালোভাবে গ্রহণ করেছেন, এই কথাটা হয়ে যায় ওপেন আর্মসের। ঠিক আছে, ওয়ার্মলি। ব্ল্যাক শিপ, এটা আমাকে কি বলবেন? এটা আমাকে বলবেন শিমুল। শিমুল শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম শিমুল, ভালো আছেন? স্যার ভালো আছেন? জি ভালো আছে আলহামদুলিল্লাহ। বলুন তো স্যার এটা কি হবে? স্যার ব্ল্যাক শিপ, এটা আমরা পারবো না, এটা এটা খুব সহজ। কুলাঙ্গার। হ্যাঁ, স্যার কুলাঙ্গার, এক্স্যাক্টলি। ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। থ্যাংক ইউ শিমুল, পেরেছেন। আচ্ছা, কিছু বলতেন আপনি, মনে হয় মিউট হয়ে গিয়েছেন, কিছু বলতেন আপনি? আনমিউট করে বলতে পারেন। স্যার ওই জি। যে আজকে 9টা 15 মিনিটে ওই যে মুকুল স্যারের ক্লাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকদিন ছিল, কিন্তু ওই দিন 100 জনের বেশি অ্যাড করা গেছে নাকি? আর 1000 জন মনে হয়, 1000 জন। হ্যাঁ, ওইটাই আজকে কোনো না, ওইটাই আজকে মানে হবে না নাকি? জানি না ঠিক, কিন্তু হয় জুমে অ্যাড হতে পারেন, নয়তো ইউটিউবে অ্যাড হতে পারেন, দুই ভাবেই। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন। এরপরে যদি যাই, রেড লেটার ডে, এটা কালকে আমি জব সলিউশনে কাদের যেন করালাম, এটা আমাকে বলবেন শাহনাজ আক্তার। A memorable day, মেমোরেবল ডে, এক্স্যাক্টলি। হিস্ট্রিক্যাল ডে কেন হলো না? এটা ঐতিহাসিক দিকে, এটা স্মরণীয় দিন। স্মরণীয় দিন। হ্যাঁ, এটা স্মরণীয় আর ঐতিহাসিকের মধ্যে পার্থক্য কি? যেটা এটা নিয়ে অনেকেরই কনফিউশন হয়, ঠিক আছে? আসেন এটা একটু মনে রাখার, সহজে চিন্তা করি। লাল কিসের রং বলেন তো, কেউ পারবেন? লাল কিসের রং? রক্তের গোলাপ। হ্যাঁ, রক্তের, রক্তের রং লাল। আপনি খুবই অনেকে বলছে কষ্টের, না এই তো রেক্সোনা একটা ঠিক ধরেছেন, লাল হচ্ছে ভালোবাসার রং। তো ভালোবাসার রং আপনাকে কেউ যদি, ওই যে আবার কে বললো বিপদের, মহিবুল ইসলাম কি না মহিবুল হাসান, কি বলেন আপনারা, এত বিপজ্জনক কথা বলেন। ভালোবাসার রং হচ্ছে লাল। তো ভালোবাসার রঙের একটা লাল রঙের যদি আপনাকে ভালোবাসার যদি একটা কেউ চিঠি দেয়, রেড লেটার, একটা রেড যদি লেটার দেয়, আপনি কি সেটা স্মরণীয় করে রাখবেন না সারা জীবন, যে এ আমাকে দিয়েছিল রে, একটা চিঠি দিয়েছিল? সেটা যেহেতু স্মরণীয় দিন, সেটা কিন্তু কখনো ঐতিহাসিক হয় না। সেজন্য এই হচ্ছে পার্থক্য। এটা অনেক সময় কিন্তু স্টুডেন্টদের কনফিউশন হয় যে স্মরণীয় নাকি হিস্ট্রিক্যাল, মানে মেমোরেবল নাকি হিস্ট্রিক্যাল। এটার পার্থক্যটা হচ্ছে এটা, রেড যেহেতু ভালোবাসার রং, একটা যখন রেড লেটার দেয় সেটাকে স্মরণীয় করে রাখি আমরা, ঠিক আছে? এরপরে যদি যাই, তাহলে এটা হয়ে যায় কি একটা মেমোরেবল ডে, নট হিস্ট্রিক্যাল ডে। খেয়াল করবেন, মেমোরেবল ডে, হিস্ট্রিক্যাল ডে না কিন্তু। এরপরে যাই, দুটো চিঠি 12 বছর হলো যত্ন করে রেখে দিয়েছে, তাই আশিক মিয়া ভালো তো। টু ব্রেক আইস, এটা কি বলবেন? এটা যদি আমাকে বলেন, এটা আমাকে বলবেন সঞ্চিতা দাস, সঞ্চিতা দেব। সঞ্চিতা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ স্যার। বলুন তো স্যার এটা কি হবে? এটা টু স্টার্ট এ কনভারসেশন। টু স্টার্ট এ কনভারসেশন। ব্রেক দ্য আইস মানে কি? কথা বলা শুরু করা, সেজন্য টু স্টার্ট এ কনভারসেশন হয়ে যায়। কক অ্যান্ড বুল স্টোরি, এটা কি বলবেন? এটা সবাই পারবেন, এটা এটা বলার দরকার নেই। গাঁজাখুরি গল্প। এ ফলস স্টোরি, তাই তো? এ ওম্যানস ওয়ার্ক নেভার ডান, কে বলবেন এটা? এটা দেখি একজন পুরুষ আমাকে বলুন এটা। এটা আমাকে বলবেন আলামিন স্যার, শুনতে পাচ্ছেন? আলামিন শুনতে পাচ্ছেন আপনি? আনমিউট করতে হবে স্যার।
সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? স্যার আমি ব্যস্ততার জন্য ক্লাসটা করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে আরেকজনকে আমরা ধরি, সমস্যা নেই, পরবর্তীতে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন। হ্যাঁ, সালাম আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আমাকে বলুন, এটা মহিবুল ইসলাম, মহিবুল হাসান, হ্যাঁ, ডি, ABCD মানে 1 2 3 4 বলুন। এ ওম্যান ইজ বাই নেচার আইডল। আচ্ছা ঠিক আছে, এটা 4 বললেন আমাকে মহিবুল হাসান। এরপরে আরো একজন বলুন তো, এটা আমাকে বলুন তো, আর কে বলবেন এটা আমাকে? উম আমাকে জিহানি বলুন তো, জিহান। স্যার বি মেবি এ বি ওম্যান মেবি না, এ নেভার ওম্যানস ফিনিশ। নেভার ফিনিশেস হার ওয়ার্ক, ঠিক আছে। আর একজন বলুন তো আমাকে, এটা দুটোর একটাও হয়নি এখনো। এরপর আমাকে আকলিমা খাতুন বলুন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আকলিমা, ভালো আছেন? জি স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, ভালো। বলুন এটা কি হবে? স্যার এটা কি হবে? আচ্ছা, আকলিমা খাতুন তৃতীয় চেষ্টা অ্যান্সারটা হয়েছে। এখন এটাকে নিয়ে একটু কথা আছে, এটা যেহেতু আপনাদের ফ্রেজ অ্যান্ড ইডিয়মস এর ক্লাস প্লাস একটা চিরন্তন বাস্তব একটা কথা, এই ব্যাপারটা নিয়ে একটু কথা না বললেই না। বলা হচ্ছে ওমেন্স ওয়ার্ক নেভার ডান, নারীদের কাজ কখনো শেষ হয় না। এটা এটা এখানে বলা হচ্ছে যে নারীদের কাজ শেষ হয় না, এটার আসলে মানেটা কি? এটার যদি ভাবার্থে যাই, একটা নারী কিন্তু শুধু তার নিজের কাজটা করে না, একটু খেয়াল করে দেখবেন আমরা যারা পুরুষরা আছি, ইভেন নারীরাও কিন্তু অ্যান্সারটা করতে পারেন নাই। আমাদের নারীদের মধ্যেও কিন্তু একজন অ্যান্সার করেছেন কি, এ ওম্যানস নেভার ফিনিশেস হার ওয়ার্ক, মেয়েরা তাদের কাজ শেষ করে না। আসলে কি তাই? তারা কাজ শেষ করেও আরো 10 জনের কাজ করে। আমার মার কথা যদি বলি আমি, যে আমার মা দেখা গিয়েছে, আমার মা জনতা ব্যাংকের ডিজিএম, তো মানে মোটামুটি থাকে না যে আম্মু একটা অফিসে পুরো ডিপার্টমেন্ট আম্মু চালাচ্ছে। তো আম্মু পুরো ডিপার্টমেন্ট চালিয়ে এসে অফিস থেকে যখন আসতো, আমি যখন ভার্সিটিতে পড়ি, আম্মুকে তখন আমি চা বানাতে দেরি হলে বা কফি বানাতে দেরি হলে আম্মুর সাথে আমি রাগারাগি করতাম, আম্মু আমাকে চা দিচ্ছ না, পড়তে বসেছি দেখো না। আম্মু একটাবার আমার সাথে রাগ করে একটা কিছু বলেন, আম্মু ঠিকই আমাকে কফি বানিয়ে দিচ্ছে, চা বানিয়ে দিচ্ছে। আর আমার আবার একটা বদ অভ্যাস আছে, আমি আম্মুর হাতে ছাড়া খুব একটা বেশি খেতাম না, মানে যে কোনো কিছু আম্মু দিলে খাই আর কি। তো ওই যে জিনিসটা, আমার কফি বানিয়ে দিচ্ছে, আমার বাবা যখন অফিস থেকে আসছে আব্বুর টেক কেয়ার করছে, আমার বড় ভাইয়ার টেক কেয়ার করছে, ইভেন আমাদের সংসারে যা লাগছে না লাগছে সবকিছু টেক কেয়ার করছে। পাশাপাশি তিনি পুরো একটা ডিপার্টমেন্ট চালাচ্ছে, যেখানে তার আন্ডারে হয়তো 1000-এর মতো কর্মী আছে। তো এই যে একটা নারীর কাজ যে কখনো শেষ হয় না, তার কারণটা কি? একটা নারীর কয়েকটা দায়িত্ব থাকে। আর আমরা যারা পুরুষ শাসিত সমাজ আছে, আমরা অনেক সময় মনে করে থাকি কি, যে ছেলে মানুষই সবকিছু, মেয়ে মানুষরা আসলে তেমন একটা কিছু করে না। এটা আসলে পুরুষ শাসিত সমাজে অনেকেরই আমি এরকম দেখেছি, যে আমাদের আশেপাশে আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা এই মেন্টালিটিতে, মেয়ে মানুষ আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা একটু ধারণাটা আমাদের চেঞ্জ করা উচিত, যে একটা নারী, সে একটা নারী হিসেবে তার কাজ করছে, সে একটা মা হিসেবে তার কাজ করছে, একটা বোন হিসেবে তার কাজ করছে, একটা কি বলে যে সন্তান হিসেবে তার কাজ করছে। ইভেন তার বাবা মা যখন অসুস্থ হয়, ছেলের কাছে কিন্তু বাবা মারা যায় না সহজে, মেয়ের কাছেই যায়, কারণ জানে মেয়ের কাছে গেলে মেয়ে কেয়ার করবে। তো এই জন্য নিজেরাও একটু খেয়াল রাখবেন, নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন। আর সবার উদ্দেশ্যে একটা কথা, নিজেরা কতটুকু আপনারা যোগ্যতা রাখেন, নিজেদের কতটুকু অ্যাবিলিটি আপনাদের আছে নারীদের, মানে এই জিনিসটা কখনো ভুলবেন না। কারণ পুরো পৃথিবীটা শুরু হয়েছে আপনাদের হাত ধরেই, সত্যি কথা বলতে গেলে। সেই জন্য হ্যাঁ, ওয়াইফও করে, সে ওয়াইফ হিসেবে হয়েছে, একজন বলছেন যে স্যার ওয়াইফও করে, তো সেক্ষেত্রে একটা নারীর ডিউটি কিন্তু অনেক। আমি অফিস থেকে গিয়ে আমি যদি বাসায় যাই, আমি বলে শুয়ে থাকতে পারবো যে আমার ভালো লাগছে না, আমাকে কেউ ডাক দিও না। কিন্তু সে জায়গায় আমার মা কিন্তু, ওনার যে ভালো লাগেনি তা কিন্তু না, ওনার শরীর খারাপ হয়েছে। ইভেন আমার মা হয়তো বা, মানে আমার মা না, দুনিয়া সবার মাই বেস্ট মা। তো সেক্ষেত্রে আমার মাকে আমি দেখেছি যে আম্মুর একটা সিগনেচারের জন্য এমপ্লয়ীদের স্যালারি হবে না, দেখে আম্মু সেই অবস্থায় মানে শরীর খারাপ নিয়ে এসে অফিসে গিয়েছে, এবং আমি আম্মুর মানে হাতে পায়ে ধরতে বাকি রেখেছি যে আম্মু আজকে যাওয়ার দরকার নেই, সমস্যা নেই, থাক, একদিন থাক। তো আম্মুর মাথার মধ্যে চিন্তা যে ওরা তো স্যালারি পাবে না। হ্যাঁ, নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছিল, সেজন্য হয়তো বা শুনতে পাননি এতক্ষণ। তো যেটা বলছিলাম, যে এই জন্য নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে, এবং দিনের শেষে এতটুকু মাথায় রাখতে হবে যে
মানে আমরা যারা পুরুষ আছে আমি চেষ্টা করি আমার মাথায় রাখার, কিন্তু খুব একটা থাকে না, কারণ সোসাইটি আমাদেরকে সেভাবে আসলে তৈরি করে দিয়েছে যে পুরুষ মানে আলাদা একটা কিছু। বাট আসলে তা না, দুনিয়াতে নারীরা যা করছে পুরুষরা তার অর্ধেকও হিসেবে করতে পারছে না। কারণ আমি বাসায় গিয়ে যদি আমি বলি আমার শরীর ভালো লাগছে না, আমি শুয়ে থাকতে পারি, কিন্তু আমার মাকে আমি শুয়ে থাকতে দেখি নাই। তিনি তার কাজগুলো করার পাশাপাশি অনেকের কাজ করে দিয়েছেন। তো সেজন্য সেটার প্রতি সবাইকে শ্রদ্ধা রেখে এবং নারীদের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলছি যে নিজেরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন। এবং রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন যে নারীদের যে অসম্মান সেটার কারণটা তারা নিজেরাই, কারণ তারা নিজেরা জানে না তারা কতটুকু সম্মান পাওয়ার যোগ্য। ঠিক আছে, তো এটা বলে আজকে ক্লাসটা শেষ করছে। অনেকেই হ্যান্ড রেজ করে রেখেছেন, কিন্তু আমার ঠিক এখনই একটা ক্লাস আছে, সেজন্য মানে আপনার মানে ক্লাসটা শেষ করতে হচ্ছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনার ইয়ে করব, নেটও আছে। স্ত্রীর কথা আসলে নেটও চায় না, ফারজানা ববি বলেছেন। এটা খুব মজা পেয়েছি আমি। না, স্ত্রীর কথা আসলে নেট চাইবে আশা করছি, হঠাৎ করে নেট ফ্যাট চলে গিয়েছে, এটা আসলে আমরা আনফরচুনেট। তো এখানে আমরা আজকে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।